নমস্কার। 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক ভোটকর্মীদের জানায় উষ্ণ অভিনন্দন। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের ভোটকর্মীদের জন্য বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। আমরা সরাসরি ট্রেনিংয়ে গিয়েও কিন্তু ট্রেনিং নিয়ে আসছি। তো যাই হোক, এখন হয়তো সোশ্যাল মিডিয়া এসেছে, কিন্তু একটা সময় ছিল কেবলমাত্র প্রিসাইডিং অফিসারদের জন্য যে নির্দেশ পুস্তিকা আছে সেই বই পড়েই ভোটকর্মীরা খুব সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করেছেন। এই নির্বাচনের কার্যে বলা হয় যে এটা ফুল টিম ওয়ার্ক। অবশ্যই টিম ওয়ার্ক, প্রত্যেকের নিজস্ব কাজকর্ম রয়েছে, বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সিইউ এবং ভিভিপ্যাট, এই যে তিনটা মেশিন, এখানে ভোট নেওয়ার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতায় যেটুকু আমরা দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। কারণ আমাদের যদি কাগজপত্র একটু এদিক ওদিক হয়েও যায় তাতে কোনো অসুবিধা নেই। গভীর রাত্রে হোক, ভোরবেলায় হোক, সকাল পর্যন্ত আমরা কিন্তু সেই আরসিতে মালপত্র জমা দিয়ে আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাওয়ার রাস্তাটা খুঁজে বার করতে পারবো। কিন্তু কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিইউর সঙ্গে 17A অর্থাৎ এই রেজিস্টারে যদি গরমিল হয় সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। তাহলে নির্বাচন কর্মীদের কাছে আমার যেটা মনে হয়েছে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে 17 সঙ্গে কন্ট্রোল ইউনিটের প্রাপ্ত যে ভোট, সেই প্রাপ্ত ভোটের যেন গরমিল না হয়। তাহলে অবশ্যই সজাগ থাকতে হবে। প্রিসাইডিং অফিসার তো সজাগ থাকবেন, ফার্স্ট পোলিংও সজাগ থাকবেন, কিন্তু থার্ড পোলিং অফিসার যখনই ব্যালট ইস্যু করছেন, ভোটার ভোট কক্ষে ভোট দিতে যাচ্ছেন এবং এই বিপ শব্দটি যেন শুনতে পাওয়া যায়, তাহলেই কিন্তু গরমিল হওয়ার চান্স খুব কম। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভোট কেন্দ্র ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আপনি যখন আরসিতে যাচ্ছেন দেখে নেবেন যে এজেন্টদেরকে সমস্ত কাগজপত্রে সই করিয়েছেন কিনা এবং 17C প্রত্যেককে দিয়েছেন কিনা। এই দুটি গুরুত্বপূর্ণ কাজ যদি সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি, আরসিতে এসে সেখানে বসেই কিন্তু আমরা বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, P-2 ডে, P-1 ডে ডিসিতে পৌঁছানো, মালপত্র সংগ্রহ করা এবং ভোট কেন্দ্রে যাওয়ার পর সেখানে ভোট কার্য সম্পন্ন করার পর আরসিতে ফিরে আসার পরও বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত একেবারে জিরা থেকে হীরা পর্যন্ত সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পাচ্ছেন কিনা দেখুন। তবু যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই প্রশ্ন করবেন, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন আমরা P-2 ডে থেকে কিভাবে ভোট নিতে যাব, কিভাবে প্রস্তুতি নেব শুরু করছি। প্রিসাইডিং অফিসারদের জন্য যে নির্দেশ পুস্তিকা দেওয়া হয়েছে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। প্রয়োজনে যে প্রথম পাতা আছে সেই প্রচ্ছদের পিছন পৃষ্ঠায় বা পুস্তিকার শেষে দেখুন নোটস লেখার জায়গা রয়েছে, সাদা পাতা রয়েছে। এবারে সেখানে কিন্তু আপনার সেই বইয়ের নিজস্ব সূচিপত্র তৈরি করুন। কিছু সূচিপত্র যেভাবে আমি তৈরি করেছি অবশ্যই পরে আমি সেভাবে উল্লেখ করব। ভোটকর্মীদের সঙ্গে কর্মস্থলে বিক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করে সন্দেহ দূর করুন। যারা খুব আত্মবিশ্বাসী তারাও কিন্তু বিষয়টি হালকাভাবে নেবেন না, বইটি অবশ্যই পড়ুন। কারণ নতুন কি কমিশন থেকে নিয়ম আসছে না আসছে সেগুলোর আপডেট থাকুন। যাই হোক, বইয়ে যে সমস্ত বাংলা ফর্ম দেওয়া আছে সেই ফর্মগুলি PDF ফাইলের ইংরেজি ফর্মের সঙ্গে মিলিয়ে ফিল আপ করে রাখতে পারেন। তাহলে ভোট চলাকালীন আপনি সেই বাংলা যে ফর্মগুলি আছে সেগুলি যেভাবে আগাম ফিল আপ করে রেখেছেন সেগুলির সঙ্গে ইংরেজি ফর্মগুলি অবশ্যই ফিল আপ করতে আপনার সুবিধা হবে। সেই ফর্মগুলির মধ্যে আপনার বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর, ভোট কেন্দ্রের নাম ও নম্বর, এইগুলি আগে থেকে আপনি সব ফর্মেই কিন্তু ফিল আপ করে রাখতে পারেন। মনে রাখবেন, নির্বাচন কেন্দ্রে কোনো বিষয়ে এজেন্টদের সঙ্গে হোক বা অন্য ব্যক্তিদের সঙ্গে হোক কোনো বিষয়ে যদি বিতর্ক হয় তাহলে আপনার সেই পুস্তিকায় নিজের তৈরি করা সূচিপত্র দেখে উক্ত পৃষ্ঠায় কি বলা আছে আপনি দেখিয়ে দিলে একেবারে আইনগত দিক থেকে আপনি মুক্ত। থার্ড ট্রেনিংয়ের দিনে আপনি যেখানে পৌঁছেছেন পোলিং পার্টির সঙ্গে আপনার অবশ্যই সাক্ষাৎ হচ্ছে। মোবাইল নাম্বার আদান প্রদান করুন। কোনো পোলিং পার্সোনাল যদি অনুপস্থিত থাকেন চিন্তার কোনো কারণ নেই। P-1 ডেতে ডিসিতে পৌঁছে সঠিক জায়গায় রিপোর্ট করলেই রিজার্ভ থেকে আপনি পোলিং অফিসার পেয়ে যাবেন। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার আপনারা প্রত্যেকে নিজস্ব একটি ডায়েরি বা ছোট খাতা সঙ্গে রাখবেন। ভোট যতক্ষণ চলবে তার পাশে নামিয়ে রাখবেন, বিভিন্ন নোটস লিখে রাখবেন।
ধাপে ধাপে আপনি সেই বিষয়গুলিকে যদি লিখে রাখেন 17C বা অন্যান্য ফর্ম ফিল আপ করার সময় বিশেষ কাজে দেবে। P-2 ডে অর্থাৎ ভোটের আগের দিন প্রস্তুতি পর্ব হিসাবে আপনি বাড়িতে কিভাবে প্রস্তুতি নেবেন। পোশাক পরিচ্ছদ, এক সেট জামা কাপড় নেবেন। মহিলা ভোটকর্মীরা তাদের নিজের পছন্দ মতো পোশাক পরিচ্ছদ অবশ্যই নেবেন। আচ্ছা, সেই সঙ্গে গামছা নেবেন, সাবান, তৈল, আয়না, চিরুনি, মশারি। রাত্রে যারা একটু ঘুমোতে পছন্দ করেন অবশ্যই নিতে পারেন। এছাড়া খুব হালকা একটা শতরঞ্জি নিতে পারেন। আর বেডশিট অবশ্যই নেবেন। পুরাতন খবরের কাগজ, কসবা ধূপ, টর্চ লাইট, ব্রাশ, টুথপেস্ট, জিভছোলা, এছাড়া ক্রিম নিতে পারেন। আর টিফিন খাওয়ার জন্য যাদের অভ্যাস আছে স্টিলের ছোট পাত্র একটা নিয়ে নেবেন। কিছু পলি ব্যাগ নেবেন এবং নিজস্ব কিছু থলে নিতে পারেন। খাবারের মধ্যে আপনি বিস্কুট, কেক, চিড়ে ভাজা, মুড়ি, ছাতু, যিনি যেরকম খাবার খেতে পছন্দ করেন বা অভ্যস্ত সেরকম খাবার অবশ্যই নেবেন। পরিমাণ মতো জল অবশ্যই নেবেন। যারা নিয়মিত ওষুধ সেবন করেন আগে থেকেই কিন্তু ব্যাগে সেই সমস্ত ওষুধ ভরে নিন। যারা মাঝে মধ্যে শরীর অসুস্থ হলে ওষুধ সেবন করেন এবং যে ওষুধগুলি আপনার শ্যুট করে সেই সমস্ত ওষুধগুলি কিন্তু নিয়ে নেবেন। সঙ্গে ORS নেবেন। আর যারা ORS পছন্দ করেন না তারা অবশ্যই লবণ এবং চিনি নিয়ে নেবেন। সঙ্গে একটা ছাতা নিতে পারেন যারা রৌদ্র সহ্য করতে পারেন না, বা বৃষ্টি হলে কিন্তু ছাতাটি আপনার খুব কাজে লাগবে। এছাড়া আপনি পিচ বোর্ডের যেটা পরীক্ষা দেওয়ার জন্য পাটা ব্যবহার করি সেটাও নিতে পারেন। টেবিলে বসে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। এছাড়াও কিছু দরকারি কাগজপত্র, জিনিসপত্র আছে। যেমন আপনি একটি কম দামি ফাইলের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আই কার্ড, এপিক কার্ডের একটা জেরক্স, এগুলো আপনি আপনার থার্ড ট্রেনিং থেকেই কিন্তু রেখে দিতে পারেন। এছাড়া টাকা পয়সা পরিমাণ মতো নেবেন, আপনার যেমন প্রয়োজন। ঘড়ি অবশ্যই নেবেন। সেই সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্টেপলারের সঙ্গে পিন, হোয়াইটনার, কিছু গার্ডার, চিমটে, এছাড়া ক্লিপ অবশ্যই নেবেন। আর বাড়িতে যদি পুরাতন কিছু প্লাস্টিক থাকে যেগুলোতে জামা কাপড় রাখা হয় সেই প্লাস্টিক নিতে পারেন। এবং সেই সঙ্গে প্লাস্টিক প্যাকেট বা রঙিন প্যাকেট যেগুলি আপনার কাপড় দোকানে পাওয়া যায় সেগুলি নিতে পারেন। গালা সিল দেওয়ার জন্য আপনি পিচ বোর্ড টুকরো নিতে পারেন, কিংবা বাড়িতে যদি আপনার টাইলসের টুকরো থেকে থাকে সেটা নিতে পারেন। অবশ্যই একটু ভারী হবে, সে কোনো অসুবিধা নেই। এছাড়া আপনি ছোটো এমার্জেন্সি লাইট অবশ্যই নেবেন, কারণ ঝড় বৃষ্টি হলে রাত্রে কোনো অবস্থাতে কাজ করতে পারবেন না। সেই সঙ্গে মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন। আর অবশ্যই ছোট 2-1টা পেরেক সঙ্গে নেবেন, কারণ আপনি যে ওয়ার্কিং কপি ভোটকক্ষের বাইরে ঝুলিয়ে দেবেন ভোটারদের জন্য, সেখানে কিন্তু পেরেকটার খুব প্রয়োজন হয়। আর সঙ্গে একটা ইরেজার নেবেন। এটা ফার্স্ট পোলিং অফিসার যখন ইডিসি ভোটগুলি মার্ক কপিতে ইডিসি ভোটারদের জন্য ইডিসি লিখে রাখতে পারেন, কিন্তু লেড পেন্সিলে ইডিসি ভোট লেখার পর ইরেজার দিয়ে সেগুলি কিন্তু পরে মুছে দিতে হবে। এছাড়া আপনার নেশা জাতীয় দ্রব্য অবশ্যই থাকে, পান, খৈনি, গুটখো ইত্যাদি, কিন্তু ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরা কিন্তু বিধিবদ্ধ সতর্কীকরণ আছে, সেই জন্য আমি সেভাবে উল্লেখ করিনি। যাই হোক, বেশি রাত জাগবেন না। P-1 ডের জন্য আপনি তৈরি থাকুন। সকালে ঘুম থেকে ওঠার জন্য ভালো করে ঘুমিয়ে নিন। P-1 ডে ডিসিতে পৌঁছে আপনি কি করবেন? প্রথমেই আপনি বাড়িতে ফোন করুন। প্রিসাইডিং অফিসার বা প্রথম পোলিং অফিসার যিনি প্রথমে ডিসিতে এসে পৌঁছাবেন, সঙ্গে সঙ্গে ডিসপ্লে বোর্ডে নিজের বুথ দেখে নিয়ে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করুন। বাকি পোলিং অফিসারদের জন্য অপেক্ষা করুন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন? টাইপ করুন WB, তারপর স্পেস দিন, দিয়ে লিখুন EL, তারপর আবার স্পেস দিন, তারপর আপনি AC নম্বর লিখুন, আবার স্পেস দিন, তারপর লিখুন P, এবার আপনি আবার স্পেস দিন, তারপর পোলিং স্টেশন নাম্বার আপনি উল্লেখ করুন, সেন্ড করুন নির্দিষ্ট নম্বরে। আপনি সঙ্গে সঙ্গে একটা সাকসেসফুল মেসেজ পাবেন এবং একটা অ্যাপস ডাউনলোড করার কথা। যদি সেই অ্যাপস দেয় তাহলে আপনার ভোটের কাজকর্ম করতে অনেকটাই সুবিধে হবে। একা কাউন্টারে গিয়ে ভোটের সামগ্রী কখনোই সংগ্রহ করবেন না। 2 জন বা 3 জন উপস্থিত হলে ভোটের সামগ্রী সংগ্রহ করে মোটামুটি ফাঁকা জায়গায় বসে পড়ুন। সেক্টর অফিসারের সঙ্গে মোবাইল নম্বর আদান প্রদান করুন। আপনার বুথে মাইক্রো অবজারভার, ভিডিও ক্যামেরা থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল নম্বর আদান প্রদান করুন। আপনাদের মধ্যে যে কোনো একজন গিয়ে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়ি খোঁজার জন্য ভেহিকেল ট্যাগিংয়ে চলে যান। অন্যজন পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে নিরাপত্তা রক্ষীর সঙ্গে সাক্ষাৎ করে তার মোবাইল নাম্বার নিন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন। যদি আপনার বুথের জন্য আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয় তাহলে ভালোভাবে জেনে নিন মোট কতজন, তারা কিভাবে বুথে পৌঁছবেন এবং মোবাইল নাম্বার আদান প্রদান করুন।
যদি আপনার ভোট কেন্দ্রের জন্য ছোট গাড়ি বরাদ্দ থাকে এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা ওই একই গাড়িতে যেতে চান এবং ভোট সামগ্রী নিয়ে বসতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনি বিডিও বা আরও তার সঙ্গে যোগাযোগ করুন এবং রিজার্ভ থেকে গাড়ি সংগ্রহ করুন। ওদিকে যে দুজন পোলিং অফিসার ভোট সামগ্রী রক্ষণাবেক্ষণ করছেন তাদের মধ্যে যদি প্রিসাইডিং অফিসার থাকেন, চেক লিস্ট দেখে ভোট সামগ্রী মিলিয়ে নিন। আপনার নিজস্ব ডায়েরি কিংবা খাতা কিংবা প্রিসাইডিং অফিসারদের জন্য নির্দেশ পুস্তিকার পিছনে যে সাদা অংশগুলি রয়েছে নোটস আকারে, সেখানে আপনি বিইউ, সিইউ, ভিভিপ্যাট, গ্রিন সিল, স্টিপ সিল, স্পেশাল ট্যাগ, পিঙ্ক পেপার সিল, অ্যাড্রেস ট্যাগ ইত্যাদি যাবতীয় নম্বর লিখে রাখুন। ভোট সামগ্রীর ব্যাগে কাগজপত্র যেমনভাবে সাজানো আছে মিলিয়ে নেওয়ার পর ঠিক একই রকমভাবে রেখে দিন। কোনো অবস্থাতেই বান্ডিল খুলে ছড়িয়ে ছিটিয়ে দেবেন না। আপনার বুথের নাম, নম্বর ইত্যাদি দেখে বিইউ নম্বর এবং প্রার্থী তালিকা, সিইউ নম্বর, ভিভিপ্যাট নম্বর মিলিয়ে নিন। ভোটার তালিকায় বিধানসভা কেন্দ্রের নাম, নম্বর, পার্ট নম্বর ইত্যাদি, ভোট কেন্দ্রের নাম, নম্বর ইত্যাদি আছে, সবগুলো মিলিয়ে নিন। প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের যে নমুনা স্বাক্ষর অর্থাৎ স্পেসিমেন সিগনেচার আছে সেগুলো দেখে আপনার নিজস্ব ডায়েরি বা খাতায় পূর্ব থেকে ছক টানা পৃষ্ঠায় তাদের নাম লিখে রাখুন। আপনার ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। ডিস্টিংগুইশিং মার্ক আপনার বুথের নম্বরের সঙ্গে মিলিয়ে নিন। মেটাল সিল, মক পোল স্লিপের জন্য সিল যেটি দেওয়া হয়েছে যত্ন করে রাখুন। এতক্ষণ ধরে আপনার পুরো টিমের যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের নাম, মোবাইল নম্বর এবং আপনার নিজস্ব ডায়েরি, খাতা এবং প্রিসাইডিং অফিসারের জন্য নির্দেশ পুস্তিকায় লিখে রাখুন। একটি তালিকা আপনাকে ভোট সামগ্রীর সঙ্গে দেওয়া হবে যেখানে ঊর্ধ্বতন আধিকারিকদের মোবাইল নম্বর থাকবে, সেগুলি যত্ন করে রেখে দিন। দেখুন, আরেকবার ঝালাই করুন ডিসিতে পৌঁছে আপনি কি করলেন। মোবাইল রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, সিইউ, বিইউ, ভিভিপ্যাট আপনি পেয়েছেন, তার নম্বর মিলিয়েছেন, বুথ নম্বর মিলে গেছে, সমস্ত কিছু সিল করা আছে। সেই সমস্ত ভিভিপ্যাট এবং সিইউ, বিইউতে আপনার অ্যাড্রেস ট্যাগ ঝুলছে, আধিকারিকদের সিগনেচার আছে। আচ্ছা, পিঙ্ক সিলও কিন্তু সিইউ এবং বিইউর সঙ্গে দেওয়া আছে। আচ্ছা, বিইউতে প্রার্থীদের নাম ক্রমানুযায়ী আছে। ভিভিপ্যাটের ভিতরে কাগজের যেখানে রোল রাখার কথা অর্থাৎ যেখানে রোলটি থাকে তার জায়গায় সিল করা আছে, আপনি দেখে নিয়েছেন। এরপর 17A ভোটার স্লিপ, টেন্ডার ব্যালট পেপার যেগুলো আছে, মার্ক কপি, এরো ক্রস মার্ক, গ্রিন সিল, স্টিপ সিল, পিঙ্ক সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, মেটাল সিল আর অমোচনীয় কালি অর্থাৎ ইঙ্ক যেটা থাকে, সমস্ত কিছু আপনি পেয়েছেন। সমস্ত বড় বড় খাম, ছোট ছোট খাম এবং সমস্ত ফর্ম আপনি দেখে নিয়েছেন। মার্ক কপি, ওয়ার্কিং কপি এবং যেটা অ্যালফাবেটিক্যাল যে রোল লোকেটর থাকবে আপনি পেয়েছেন এবং সবগুলি কিন্তু আপনার ভোট কেন্দ্রের জন্যই বরাদ্দ হয়েছে অর্থাৎ সেই ভোট কেন্দ্রের মার্ক কপি কীরকম আছে পরপর পৃষ্ঠাগুলি একটু দেখে নেন ঠিকমতো সাজানো আছে কি না। মার্ক কপিতে পিবি, ইডিসি লেখা আছে। এসডি, সিএসভির তালিকা আপনি পেয়েছেন যদি থাকে। প্রার্থী এজেন্ট যে নমুনা স্বাক্ষর সেটা পেয়েছেন। মেটাল সিল, ডিস্টিংগুইশিং মার্ক আপনি পেয়েছেন। তারপর আপনার মক পোল স্লিপের পিছনে যে রাবার স্ট্যাম্প দেবেন সেটা পেয়েছেন। আচ্ছা, পোলিং স্টেশন এরিয়া ফর্ম 7A তার অনুলিপি, ইভিএম, ভিভিপ্যাট পোস্টার, টেলিফোন নম্বরের লিস্ট, একটি ভোটার লিস্টের ওয়ার্কিং কপি একসঙ্গে গার্ডার দিয়ে টুকরো কাগজে আপনি লিখে রাখুন যে বাইরে টাঙাতে হবে। সেগুলি বান্ডিল করে রাখতে পারেন বা আপনি ক্লিপ দিয়ে সেগুলিকে কিন্তু একসঙ্গে বান্ডিল করে রাখতে পারেন। ভোট সামগ্রী মিলিয়ে নেওয়ার পর প্রতিটি ফর্ম এবং বড় ছোট মাঝারি খাম যতগুলো আছে কিছু খাম রেখে দেবেন অবশ্যই, এনভেলপ খাম বিশেষ করে, সবগুলিতে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়ার চেষ্টা করুন। যেখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচারের কলাম আছে সেখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করুন এবং অতি অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখুন। যদি সময় পান তাহলে 17A প্রতি পৃষ্ঠায় প্রিসাইডিং অফিসারের জায়গায় সিগনেচার এবং ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখুন। যতটা সম্ভব কাজ এগিয়ে রাখুন। টিম তৈরি হলে সেক্টর অফিসারকে জানিয়ে শুভাগমন করুন। P-1 ডে আপনি বুথে পৌঁছে গেছেন। বুথে পৌঁছানোর পরেই SMS করুন, WB দিয়ে স্পেস দিন, তারপর লিখুন EL, আবার স্পেস দিন, তারপর লিখুন SAP। SMS সেন্ড করার পর বাড়িতে একটা ছোট্ট করে ফোন করে নিন, কোনো অসুবিধা নেই, তাদেরকে সাহস যোগান, আপনি ভালো জায়গায় পৌঁছেছেন।
হাত মুখ ধুয়ে হালকা জলখাবার খেয়ে শতরঞ্জি পেতে সকলে বসে পড়ুন। রাত্রে এবং ভোটের দিন সকাল থেকে চা, দুপুরের খাবারের এবং বিকেলে চায়ের অর্ডার দিন। আপনার টিমে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং আপনি নিজে যে যে বিষয়ে অভিজ্ঞ ও পারদর্শী তাকে সসম্মানে সেই কাজের দায়িত্ব দিন। যাবতীয় ফর্ম ফিল আপ এবং কাজ এগিয়ে রাখুন। কাজকর্ম চলতে চলতে উপযুক্ত বুথ নির্মাণের পরিকল্পনা করুন। অবশ্য উক্ত বুথে যদি প্রতিবার ভোট সম্পন্ন হয় তাহলে সেই মতো করলেই আপনার সুবিধা হবে। আপনার সেই প্রতিষ্ঠানের সেখানকার যে কিম্যান থাকেন বা স্বনির্ভর গোষ্ঠীর যারা আছেন আপনার সঙ্গে যোগাযোগ অবশ্যই রাখবে, তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। এজেন্টদের খবর দেন তারা যেন কোনো অবস্থাতেই দেরি না করেন, ভোর 5টার সময় নির্বাচন কেন্দ্রে এসে হাজির হয়ে যান। বুথের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক দলের পতাকা যদি থাকে একেবারে রিস্ক নেবেন না। সে সম্পর্কে যদি কোনো কানাঘুষো চলতে থাকে, আলাপ আলোচনা চলতে থাকে, আপনি সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে জানিয়ে দিন। বুথের মধ্যে বা বাইরে যে সমস্ত সাইনগুলি আপনাকে টাঙাতে হবে, যেমন ধরুন ভিতর বাহির, পুরুষ মহিলা, ধূমপান নিষেধ, সেগুলি আপনি আঠা দিয়ে সেঁটে দিন। কিংবা একজন পোলিং অফিসার দায়িত্ব নিয়ে একটি বান্ডিলের সাহায্যে সেগুলি আলাদা জায়গায় রেখে দিন, বা পলি ব্যাগের মধ্যে আপনি বেঁধে রাখতে পারেন বা ক্লিপের সাহায্যে বেঁধে রাখতে পারেন। ভোট কক্ষের প্রবেশপথের ঠিক পাশেই পোলিং স্টেশন এলাকা নির্ধারণের নোটিশ, ফর্ম 7-এর অনুলিপি, ইভিএম, ভিভিপ্যাটের পোস্টার, টেলিফোন নম্বরের তালিকা, ভোটার লিস্টে যে ওয়ার্কিং কপি মনে করে টাঙিয়ে দিতে হবে। প্রতিটি বুথেই বৈদ্যুতিক আলো অবশ্যই থাকে। যদি আলোর ব্যবস্থা না থাকে তাহলে আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে লোকাল যে ডেকোরেটর পার্টি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কন্টিনজেন্সির টাকা খরচ করে আলোর ব্যবস্থা করুন। মনে রাখবেন, ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে তীব্র আলো দেওয়া যাবে না, বিশেষ করে টিউবলাইট কোনো অবস্থাতে দেওয়া যাবে না, কারণ ভিভিপ্যাট কাজ করবে না। প্রতিটি ফর্মের উপর, খামের উপর পোলিং স্টেশনের নাম, নম্বর, তারিখ, ডিস্টিংগুইশিং মার্ক ইত্যাদি কাজকর্ম চলুক, তাতে কোনো অসুবিধা নেই। সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে ভোটার স্লিপ থাকবে সেই ভোটার স্লিপে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার লিখে রাখুন, পরের দিন সুবিধা হবে। কিউ স্লিপগুলি পূরণ করে রাখুন। এছাড়া গ্রিন সিল, পিঙ্ক সিল, স্ট্রিপ সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, যেখানে যতগুলি প্রয়োজন আপনি আগে ভাগে সিগনেচার করুন এবং ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখুন, এবং একটা পলি ব্যাগের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে বা আপনার নিজের সুবিধা মতো এক জায়গায় লিখে ছোট কাগজের টুকরোর উপরে লিখে রাখুন গ্রিন সিল, স্ট্রিপ সিল, পিঙ্ক সিল ইত্যাদি। বড় প্যাকেট যেগুলি দেওয়া হয়েছে মোট 4টি প্যাকেট, সেই প্যাকেটের ভিতরে যে ছোট ছোট খামগুলি থাকবে সেগুলিতে ডিস্টিংগুইশিং মার্ক এবং তার ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, বিধানসভা কেন্দ্রের নাম, ঠিকানা ইত্যাদি যেখানে যা প্রয়োজন সেভাবেই কিন্তু ফিল আপ করে রাখুন। আপনার টিমের পোলিং অফিসারদের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক না কেন নিজের নিজের রাজনৈতিক পরিচয় অবশ্যই গোপন রাখুন। যদি সে সম্পর্কে আলোচনা করতে চান বলবেন আরসিতে মালপত্র জমা দেওয়ার পরে, সেখানে তর্ক বিতর্ক হবে। এখন নিজের নিজের কাজ করুন, সময় মতো খাবার খেয়ে নিন। মনে রাখবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার যেখানে বসবেন সেখানে যেগুলি অতি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি টুকরো কাগজে লিখে সেই পাটাতনের উপরে আঠা দিয়ে সেটে রাখতে পারেন। আপনার তাহলে বিভিন্ন সময়ে সেই কাজগুলির প্রতি খেয়াল থাকবে, মনে পড়বে, কাজ করতে অনেকটাই কিন্তু সুবিধা হবে। যত রাত্রি হোক গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন। আপনার বুথের বাউন্ডারির বাইরে একেবারে যাবেন না, কাউকে যেতেও দেবেন না। যদি মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, শ্বশুর বাড়ি, গ্রামে আপনার দায়িত্ব পড়ে নির্বাচন কার্যে, তাহলে আপনার পরিচয় গোপন রাখুন, একেবারে মেলামেশা করবেন না। ফোনে হয়তো গোপনে আপনি যোগাযোগ রাখতে পারেন। মোট কথা হলো, কারো বাড়িতেই, আত্মীয় স্বজনদের বাড়ি হোক আর যাই হোক না কেন, আতিথ্য গ্রহণ করবেন না। পি ডে, ভোটের দিন ভোরবেলা বা সকালবেলা। মোট 4 জন পোলিং অফিসার, নিরাপত্তারক্ষী এবং মাইক্রো অবজারভার বা ক্যামেরাম্যান এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা যদি থাকেন তাহলে সময় থাকতে খুব ভোরে টয়লেট পর্ব, স্নান পর্ব সেরে নিন। কখন সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। কোনো অবস্থাতেই পুকুরে স্নান বা বাজারে চা পান করতে যাবেন না। তা না হলে দেখবেন যাদের সঙ্গে আপনি সদ্য পরিচয় করে এলেন বুথে এসে তারাই কিন্তু ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন করুন। পোলিং এজেন্ট, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার প্রত্যেকের জন্য জায়গা নির্দিষ্ট করুন। ভোট কেন্দ্রের নোটিশ যদি আগের রাত্রে না টাঙিয়ে রাখেন
তাহলে ভোটের দিন সকালে যে পোলিং অফিসার দায়িত্বে আছেন সেই পোলিং অফিসার ভোট কেন্দ্রের নোটিশ, 7A, ইভিএম ভিভিপ্যাটের ছবি, গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর, ওয়ার্কিং কপি ঠিক জায়গায় কিন্তু স্থাপন করুন। পোশাক পরিচ্ছদ পরে নিজের সচিত্র পরিচয়পত্র পরে নিন। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট নির্দিষ্ট জায়গায় রাখুন। কেবল তারগুলিকে টেবিলের পায়ার সঙ্গে সেলো টেপ কিংবা মোটা যে টেপ দেওয়া হয়েছে আপনাকে সেই টেপ দিয়ে মজবুত করুন। প্রিসাইডিং অফিসার নিজের টেবিলে প্রয়োজনীয় কাগজপত্র রাখুন। ভোট সামগ্রীর যে থলে আপনাকে দেওয়া হয়েছে, যে ব্যাগ দেওয়া হয়েছে, সেগুলি টেবিলের নিচে সযত্নে রাখুন। আপনার নির্বাচন কেন্দ্রে যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন সেই নিরাপত্তারক্ষীকে প্রবেশ পথে থাকতে বলুন। ফার্স্ট পোলিং যেখানে বসবেন সেই জায়গায় মার্ক কপি, একটি পেন, লেড পেন্সিল এবং টেলিশিট রেখে দিন। যদি আপনি সেই মার্ক কপিতে এএসডি তালিকায় যাদের নাম আছে সেই নামের পাশে এএসডি লেড পেন্সিলের আগের রাত্রে লিখে রাখেননি তাহলে লিখে নিন এবং ভোটের শেষে সেটি কিন্তু ইরেজার দিয়ে মুছে দেবেন। সেই সঙ্গে আপনার নিজস্ব ডায়েরিটি বাঁ পাশে রেখে দিন। এপিক বাদ দিয়ে যে সমস্ত অল্টারনেটিভ ডকুমেন্ট নিয়ে ভোটাররা ভোট দিতে আসবে তাদের তালিকা আপনি নিজের মতো করে লিখে রাখুন, তা না হলে পরে 17A থেকে খুঁজতে অনেক সময় লেগে যাবে। সেকেন্ড পোলিং অফিসারের বসার জায়গায় অমোচনীয় কালি আর টিনের কৌটাতে বালি ভরে সেটাকে শক্তপোক্ত করুন এবং তার উপরে অমোচনীয় কালির ডিবাটি রেখে দিন এবং সেই ডিবাকে বা কৌটোকে একটু শক্তপোক্ত করার জন্য টেবিলের সঙ্গে, টেবিলের পাটাতনের সঙ্গে টেপ দিয়ে সেটিকে ভালো করে চিটিয়ে দিন। সঙ্গে রাখুন 17A, ভোটার স্লিপ এবং আপনার নিজস্ব হয় ডায়েরি না হয় আপনার নিজস্ব একটি খাতা যেগুলিতে নোটস লিপিবদ্ধ করবেন। থার্ড পোলিং অফিসারের বসার জায়গায় কন্ট্রোল ইউনিট থাকবে। কন্ট্রোল ইউনিটটিকে খুব সাবধানে কিন্তু আপনি পরিচালনা করবেন। এছাড়া ভোটার স্লিপ রাখার জন্য সেখানে জিআই তার যদি না থাকে তাহলে বড় পলি ব্যাগ অবশ্যই রাখবেন, এমনভাবে বেঁধে রাখবেন যেন কোনো ভোটার স্লিপ সেই ব্যাগ থেকে বেরিয়ে না যায়, কারণ সেগুলির হিসাব যথাস্থানে পেশ করতে হয়। প্রিসাইডিং অফিসার আপনি আপনার নিজের টেবিলে ডিস্টিংগুইশিং মার্ক, গালা, মেটাল সিল, এজেন্টদের পাস, গ্রিন সিল, স্ট্রিপ সিল, পিঙ্ক সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, পিচ বোর্ড, মোমবাতি, দেশালাই, সুতো, সরষের তেল একটি প্যাকেটে কিংবা ক্লিপ দিয়ে বা পলি ব্যাগের মধ্যে আপনার নিজের সুবিধা মতো টেবিলে একসঙ্গে এক জায়গায় রেখে দিন। সেই সঙ্গে ফর্ম 10 ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্টদের স্পেসিমেন সিগনেচার আছে সেটি অবশ্যই রাখবেন। এছাড়া ফর্ম 10-এর কভার, পিআরও রিপোর্ট, পোল স্টার্ট ডিক্লারেশন, পেপার সিল সার্টিফিকেট, এজেন্ট মুভমেন্ট সিট, ভিজিট সিট ইত্যাদি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজগুলি আপনার টেবিলে আপনি ক্লিপ দিয়ে এক জায়গায় রেখে দিন। পোলিং এজেন্টদের ভিতরে আসতে দিন। ফর্ম 10 নিয়ে আপনার পকেটে রাখা সেই স্পেসিমেন সিগনেচারের সঙ্গে মিলিয়ে নিন। অনেক সময় হয় কি এজেন্টরা কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আসেন, সেই ফর্ম পূরণ করার আবদার রাখেন, হয়তো আপনাকেই সেই ফর্ম ফিল আপ করতে হতে পারে। অসুবিধার কিচ্ছু নেই, আপনি পূর্ব থেকেই আপনার নির্দেশ পুস্তিকায় যেখানে সেই ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করে রেখেছেন, সেভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করে দিন। এজেন্টদের জন্য গেট পাস রাখা আছে। একজন প্রার্থীর মোট 3 জন এজেন্ট থাকতে পারেন, কিন্তু বুথের ভিতরে একজনই সবসময় থাকবেন, বাকি 2 জন রিলিভার হিসেবে কাজ করবেন। তাদের গেট পাস দিতে হবে, প্রয়োজনে আপনি গেট পাস দেবেন। একটি কার্ডের মধ্যে একটি রাজনৈতিক দলের এজেন্টের নাম লিখুন, অর্থাৎ একটি কার্ডের মধ্যেই 3 জনের নাম রেখে দিন, যে যখন আসবে সেই কার্ড ব্যবহার করবেন। সেই সঙ্গে আপনি এজেন্ট মুভমেন্ট সিট রেখে দিয়েছেন, তাদের যাতায়াতের সময় এবং কে কখন আসছেন যাচ্ছেন সেটা লিপিবদ্ধ অবশ্যই করবেন। এজেন্টরা নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি শুরু করে কে কোনখানে বসবেন সেই নিয়েই তাদের যদি ঝগড়া শুরু হয় তাহলে আপনি প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্টকে বসতে বলবেন, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্টকে বসতে বলবেন, তারপরে রেজিস্টার্ড যে রাজনৈতিক দলের এজেন্ট তিনি বসবেন এবং সর্বশেষে নির্দল প্রার্থীর এজেন্ট যারা আছেন তারা বসবেন। বিতর্ক হলে প্রয়োজনে আপনি এজেন্টদের প্রিসাইডিং অফিসারদের জন্য নির্দেশ পুস্তিকার 36-37 নম্বর পৃষ্ঠায় যা উল্লেখ আছে অবশ্যই দেখিয়ে দেবেন। এজেন্টদের বলে দিন দুপুর 3টের পর আর রিলিভার চেঞ্জ হবে না,
তাদেরই শেষ পর্যন্ত থাকতে হবে, অর্থাৎ দুপুর 3টের সময় যে সমস্ত এজেন্টরা থাকবেন শেষ অবধি তাদেরকে থাকতে হবে। অবশ্য কমিশন যেহেতু 6:30 পর্যন্ত ভোট নেওয়ার কথা বলেছেন, পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করুন, অর্থাৎ আপডেট থাকুন। মক পোল, মহড়া ভোট। যদি আপনার বুথে ভিডিওগ্রাফার থাকেন তাহলে তিনি পুরো প্রক্রিয়াটি রেকর্ড করবেন। সকাল 5:30 মক পোল শুরু হবে। ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে ব্যালট ইউনিটের বাঁ দিকে ভিভিপ্যাট আপনি রেখেছেন। কন্ট্রোল ইউনিট থার্ড পোলিং অফিসারের টেবিলে আপনি রেখে দিয়েছেন। এখনও কোনো এজেন্ট এসে পৌঁছায়নি। 15 মিনিট অপেক্ষা করুন। এরপরেও যদি কোনো পোলিং এজেন্ট আপনার কেন্দ্রে উপস্থিত না হয় তাহলে যারা পোলিং অফিসার হিসেবে আছেন আপনারা নিজেদের মধ্যেই কিন্তু এই মক পোল শুরু করে দেবেন। তা না হলে সকাল 7টার মধ্যে আপনি কিন্তু ভোট গ্রহণ শুরু করতে পারবেন না। পাঁচটা 45 মিনিট। এবার আপনি প্রস্তুত। এখন আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট নিয়ে যে সিস্টেমে আপনাকে কাজটি করতে হবে তার সংক্ষেপে নাম হচ্ছে বিভিসি। অর্থাৎ বি হচ্ছে ব্যালট ইউনিট, তার সঙ্গে আপনি জুড়ে দিন ভিভিপ্যাটের কেবলটি, সেই সঙ্গে ভিভিপ্যাট থেকে আপনি কন্ট্রোল ইউনিটে কেবলটি জুড়ে দিন। ভিভিপ্যাটের সুইচ অন করুন। সিইউ অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিটের সুইচ অন করুন। ডিসপ্লে বোর্ডের লেখাগুলি সম্পূর্ণ হোক, আপনি অপেক্ষা করুন। কন্ট্রোল ইউনিটের মধ্যে যে ক্লিয়ার বোতাম আছে সেই ক্লিয়ার বোতামে চাপ দিন। কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যতজন প্রার্থী, টোটাল ভোট 0, প্রার্থী 1, ভোট 0 ইত্যাদি লেখা দেখতে পাবেন এবং এই লেখাগুলি আপনি আপনার সঙ্গে থাকা এজেন্টদের অবশ্যই দেখিয়ে দিন। তারপর অপেক্ষা করুন। দেখুন END এন্ড লেখা দেখতে পাচ্ছেন। যদি ক্লিয়ার বোতামটি চাপ দেওয়ার পর ডিসপ্লে প্যানেলে ইনভ্যালিড লেখাটি দেখা যায় তাহলে বুঝবেন ঠিকমতো যন্ত্রগুলি এখনও তৈরি হয়নি। মাথা ঠান্ডা রাখুন, একেবারেই ঘাবড়ে যাবেন না। পুনরায় আপনি BU, CU, ভিভিপ্যাটের প্লাগগুলি দেখুন ঠিকমতো লাগানো হয়েছে কি না। হ্যাঁ, আপনি দেখেছেন ঠিকমতো লাগানো হয়েছে। এবার আপনি CRC করুন। সি অর্থাৎ ক্লোজ। প্রথমে ক্লোজ বোতামে চাপ দিন, তারপরে রেজাল্ট বোতামে চাপ দিন, তারপরে ক্লিয়ার বোতামে চাপ দিন। দেখুন ডিসপ্লে বোর্ডে ঠিকমতো লেখা উঠছে। এখন এজেন্টরা প্রস্তুত। এজেন্টদের আপনি দেখিয়ে দিন যে ভিভিপ্যাটের ড্রপ বক্সে কোনো চিরকুট নেই, একেবারে খালি আছে। ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে পোলিং এজেন্টদের সঙ্গে একজন পোলিং অফিসার অবশ্যই থাকুন এবং আপনি লক্ষ্য রাখুন ভিভিপ্যাটের দিকে। ভিভিপ্যাটে যে সমস্ত চিরকুট বেরিয়ে আসবে তার হিসেব আপনাকে রাখতে হবে। ভোটকক্ষের ভিতরে পোলিং অফিসারের কাছে অবশ্যই স্টেপলার থাকবে। একটি খাতার পাতায় ছক কাটা থাকবে, সেখানে প্রার্থী পিছু মোট কতগুলি ভোট এজেন্টরা দিলেন তার হিসেব কিন্তু আপনাকে রাখতে হবে এবং পোলিং এজেন্টদের সঙ্গে সেই হিসেব অবশ্যই রাখবেন। সবাই প্রস্তুত? কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতামটিতে চাপ দিন। ডিসপ্লে সেকশনে লাল আলো জ্বলছে, ব্যালট ইউনিটে সবুজ আলো জ্বলছে। যে কোনো একজন পোলিং এজেন্টকে ভোট দিতে বলুন। উনি নীল বোতামে চাপ দিয়ে ভোট দিলেন। পোলিং অফিসার খাতায় লিখলেন। ব্যালট ইউনিটের সবুজ আলো নিভে গেল। নীল বোতামে প্রার্থীর নামের জায়গায় লাল আলো জ্বলবে। ভিভিপ্যাট থেকে চিরকুট বেরিয়ে আসবে, সেখানে প্রতীক, প্রার্থীর নাম, ক্রমিক সংখ্যা সবই থাকবে। 7 সেকেন্ড পর স্লিপটি বক্সে পড়ে যাবে। কন্ট্রোল ইউনিট থেকে বিপ শব্দ শোনা যাবে। এবার দেখুন BU থেকে লাল আলো, লাল ভিজি আলো এবং বিপ শব্দ থেমে যাবে। আপনি আগে থেকে হিসেব করে রেখেছেন আপনার ভোট কেন্দ্রে মোট কতজন এজেন্ট এসেছেন, সেই প্রত্যেক এজেন্ট পিছু মোট কতগুলি ভোট দিলে 50টি ভোট দেওয়া যাবে। তাহলে প্রথম এজেন্ট যিনি ভোট দিচ্ছেন সেই এজেন্টকে পরপর আরও ভোট দিতে বলুন, অর্থাৎ তার সম্পূর্ণ ভোট প্রক্রিয়াটি সম্পূর্ণ হোক। প্রথম পোলিং এজেন্ট যিনি ভোট দিচ্ছেন হিসেব মতো তিনি 10টি, 11টি, 12টি যতগুলি প্রয়োজন সেই মতো ভোট সম্পূর্ণ হোক। এবার ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে স্লিপগুলি বের করে স্টেপল করুন। তা না হলে
পরবর্তীকালে সমস্ত পোলিং এজেন্টরা যখন ভোট দেবেন স্লিপগুলি বাছাই করতে কিন্তু খুব অসুবিধে হবে এবং সময়ও লাগবে অনেক বেশি। এবার সেকেন্ড পোলিং এজেন্ট তিনিও পরপর ভোট দিলেন, আবার তার ভোট যে স্লিপগুলি ভিভিপ্যাট থেকে স্লিপ বের করে স্টেপল করা হলো। তৃতীয় এজেন্ট এসে ভোট দিলেন, স্লিপগুলি একত্রিত করা হলো, স্টেপল করা হলো। চতুর্থ এজেন্ট, পঞ্চম এজেন্ট সকলে একে একে ভোট দিলেন এবং প্রত্যেকের হিসেব রাখা হলো এবং দেখলেন যে নোটা সুইচে এখনও পর্যন্ত কেউ ভোট দেয়নি, সেই নোটা সুইচে কিন্তু ভোট দিতে হবে। যে কেউ একজন ভোট দিলেন, আপনি দেখলেন মিনিমাম 50টি মহড়া ভোট দেওয়া সম্পন্ন হয়েছে। মক পোল চলাকালীন যদি কোনো একটি মেশিন, ধরুন ব্যালট ইউনিট কিংবা কন্ট্রোল ইউনিট কিংবা ভিভিপ্যাট হয়তো অকেজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না, তাহলে যে মেশিনটি খারাপ হয়েছে সেই মেশিনটি কিন্তু চেঞ্জ করা হবে। সেখানে আপনি কিন্তু রিস্ক নেবেন না, আপনি সঙ্গে সঙ্গে সেক্টর অফিসার, রিটার্নিং অফিসারকে অবশ্যই জানিয়ে পরে ব্যবস্থা নেবেন। আপনি নিশ্চিন্ত হন যে সর্বনিম্ন 50টি মহড়া ভোট নেওয়া হয়েছে, প্রতিটি অনাবৃত নীল বোতামে ভোট দেওয়া হয়েছে। আপনার পোলিং অফিসার এজেন্টদের সঙ্গে নিয়ে নিজের তৈরি খাতায় ছক করে ভোটের হিসাব রেখেছেন। যদি আপনার কেন্দ্রে কোনো এজেন্ট না থাকে তাহলে পোলিং অফিসাররা যেভাবে মহড়া ভোট সম্পন্ন করেছেন সেই মতো কিন্তু ফর্মগুলি ফিল আপ করতে হবে। মহড়া ভোট শেষ হলে ক্লোজ বোতামে চাপ দিন। যদি ভুলবশত ক্লোজ বোতামে চাপ দিতে গিয়ে ব্যালট বোতামে চাপ দেওয়া হয় তাহলেও ঘাবড়াবেন না, কন্ট্রোল ইউনিটের সুইচ অন অফ ইত্যাদি না করে আরেকটি ভোট দিয়ে দিন, এরপরে ক্লোজ বোতামে চাপ দিন। এবার রেজাল্ট বোতামে চাপ দিন, ফলাফল দেখুন এবং এজেন্টের ফলাফল দেখান, সঠিক রেজাল্ট মিলিয়ে নিন। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন কন্ট্রোল ইউনিটের ফলাফলের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলে গেছে। এবার ক্লিয়ার বোতামে চাপ দিন, ডিসপ্লেতে দেখুন 0 দেখাচ্ছে। ভিভিপ্যাটের ড্রপ বক্সটি থেকে স্লিপগুলি বের করে নিন, এখন খালি আছে, এজেন্টদের দেখিয়ে দিন। ভিভিপ্যাটে প্রাপ্ত যে স্লিপগুলি পেয়েছেন সেই স্লিপগুলির পিছনে রাবার স্ট্যাম্প দিন যেখানে মক পোল স্লিপ লেখাটি থাকবে। স্লিপগুলি কালো খামে ভরুন, খামের উপর প্রিসাইডিং অফিসার সিগনেচার করুন এবং ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিন, এজেন্টদেরও সই করতে দিন। খামের উপর নির্বাচন কেন্দ্রের নাম ও সংখ্যা লিখুন, বিধানসভা কেন্দ্রের নাম ও সংখ্যা লিখুন, ভোট গ্রহণের তারিখ উল্লেখ করুন। খামটি নির্দিষ্ট প্লাস্টিকের বাক্সে ভরুন। এবার পিঙ্ক পেপার সিলের উপর প্রিসাইডিং অফিসার সিগনেচার করুন, এজেন্টদের সিগনেচার নিন এবং সেটিকে সিল করুন। প্রিসাইডিং অফিসার আপনার যে রিপোর্ট পার্ট 1 সেখানে 2 কপি তৈরি করুন। পিআরও রিপোর্ট পার্ট 1-এ নিজে স্বাক্ষর করুন এবং এজেন্টের স্বাক্ষর নিন। মাইক্রো অবজারভার যদি থাকে তিনিও কিন্তু সেখানে সাইন করবেন। যদি পোলিং এজেন্ট না থাকেন তাহলে ফর্মের নির্দিষ্ট জায়গায় উল্লেখ করুন। প্লাস্টিক বাক্সটি পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করুন। প্লাস্টিকের বাক্সের উপর নির্বাচন কেন্দ্রের নাম ও সংখ্যা লিখুন, বিধানসভা কেন্দ্রের নাম ও সংখ্যা লিখুন, তারিখ অবশ্যই লিখবেন। এবার কন্ট্রোল ইউনিটের পিছনে সুইচ অফ করুন। গ্রিন পেপার সিলের সাদা অংশে সই করুন, এজেন্টেরও সই করান। প্লাস্টিক ফ্রেমের মধ্যে গ্রিন সিলটি এমনভাবে রাখুন যেন ইনার ডোরটি বন্ধ করলে উপর থেকে সিরিয়াল নম্বরটি দেখা যায়। ইনার বক্সটি বন্ধ করুন। আগে থেকে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যেটি আছে সেখানে আপনি সই করে রেখেছেন, এখন এজেন্টের সই নিয়ে নিন। সঠিক জায়গায় সুতো বেঁধে পিচবোর্ড রেখে গালা সিল দিন। এমনভাবে গালা সিল দেবেন যেন ভিতরে ক্লোজ বোতামের কোনো ক্ষতি না হয়। তারপর সেই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি এমনভাবে বসিয়ে দেন যেন ক্লোজ বোতামটি দৃশ্যমান হয়, অর্থাৎ সঠিকভাবে দেখতে পাওয়া যায়। গ্রিন পেপার সিলের 2 প্রান্ত বাইরে রেখে আউটার কভারটি বন্ধ করুন। অ্যাড্রেস ট্যাগে আপনি সই করে রেখেছেন, এখন এজেন্টদের সই করতে দিন। এজেন্টরা অ্যাড্রেস ট্যাগের যে সিরিয়াল নাম্বার সেটি নোট করবেন। অ্যাড্রেস ট্যাগটি সুতো দিয়ে বেঁধে গালা সিল দিন। এজেন্টরা চাইলে আপনার সঙ্গেই কিন্তু গালা সিল দিতে পারেন। এবার স্ট্রিপ সিলের যে সিরিয়াল নাম্বার আছে এজেন্টদের অবশ্যই দিন। আর স্ট্রিপ সিলে আপনার সই করা আছে আগে থেকেই, এখন সেই স্ট্রিপ সিলের উপর এজেন্টদের সই করতে দিন। স্ট্রিপ সিলের এই অংশটি এমনভাবে বসান যেন কন্ট্রোল ইউনিটের নিচের বর্ডার লাইন বরাবর বসে। নিচের
গ্রিন সিলের প্রান্তটি বসিয়ে দিন, বি অংশটি চলে আসবে। এবার আরেকটি অংশ বসিয়ে দিন, দেখুন সি লেখাটি দেখতে পাবেন। এবার স্ট্রিপ সিলটি এক পাক ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসুন, দেখুন ডি অংশটি চলে আসবে। আপনার স্ট্রিপ সিলের কাজ সম্পূর্ণ হলো। কিন্তু এমনভাবে এই এ বি সি ডি স্ট্রিপ সিলটি ঘোরাবেন যেন ক্লোজ বোতামের টুপিটি আপনি ভোটের শেষে সহজেই খুলতে পারেন। তা না হলে কিন্তু সেই স্ট্রিপ সিলটি আবার নষ্ট করতে হবে, পুনরায় নতুন করে সিল করতে হবে। অনেক সাবধানে কিন্তু কাজ করবেন। একইভাবে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টদের সিগনেচার গালা সিল সহযোগে ভিভিপ্যাট মেশিনটিও কিন্তু সিল করতে হবে। যদি মেশিন সিল করার সময় গ্রিন সিল, স্ট্রিপ সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ ইত্যাদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই নতুন করে লাগান। কিন্তু ছেঁড়া অংশগুলি সিরিয়াল নম্বর সহ যত্ন সহকারে রেখে দিন, কেননা আপনাকে সেগুলি আরসিতে ফেরত দিতে হবে। হ্যাঁ, একটা বিষয়, মক পোল চলাকালীন যদি দেখেন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে বোর্ডে তারিখ এবং সময় ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখেন তারিখ এবং সময়ের গরমিল আছে, তাহলে অবশ্যই পিআরও ডায়েরিতে সেগুলি কিন্তু উল্লেখ করবেন। সময় ঠিক থাকলে এজেন্টদের সেই সময়টা জানিয়ে দিন এবং প্রিসাইডিং অফিসার আপনার ঘড়ির সঙ্গে এজেন্টদের ঘড়ি মিলিয়ে নিন। যদি ভোট গ্রহণের সময় পেরিয়ে যায় 10 থেকে 15 মিনিট, তাহলে 2-3 জন ভোটারকে ভিতরে ঢুকতে দিন। নির্দিষ্ট জায়গায় এজেন্টদের বসতে বলুন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন। প্রিসাইডিং অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভোট প্রক্রিয়া তদারকি করুন যতক্ষণ না 2-4 জন ভোটার ভোট দেওয়ার কাজ সম্পূর্ণ করছেন। প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিংয়ের সঙ্গে আলোচনা করে, অবশ্য আগের দিনে আপনি 17A-তে পেন দিয়ে লিখে রেখেছেন। যদি না লিখে রাখেন তাহলে লিখুন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের অনুবন্ধ 1 অর্থাৎ এনেক্সার 1 সেখানে 128 ধারা পাঠ করুন এবং মার্কড কপিতে ইডি এবং পিবি লেখাগুলি দেখিয়ে দিন। 17A-তে পূর্ব থেকেই কোনো সিগনেচার করা নেই, টিপসই কিচ্ছু নেই, একেবারে পরিষ্কার আছে, এজেন্টদের দেখিয়ে দিন। বুথের ভিতরে এবং বাইরে ধূমপান নিষেধ, সকলকে বলে দিন। ভোট গ্রহণ কেন্দ্রের দরজায় নিরাপত্তা রক্ষীকে দাঁড় করিয়ে রাখুন। যদি ইতিমধ্যে ভোটারদের লাইনে ভিড় জমতে শুরু করেছে, তাহলে পুরুষ মহিলা আলাদাভাবে 2টো সারিতে ভাগ করে দিন। একজন পুরুষ ভোটার প্রবেশ করবে, সেই সঙ্গে 2 জন মহিলা ভোটার নিয়ম অনুযায়ী ভিতরে প্রবেশ করবে। কোনো অশক্ত ব্যক্তি কিংবা শিশুকোলে কোনো মহিলা ভোটার যদি থাকেন, তাহলে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার আপনারা আপনাদের মোবাইল সাইলেন্ট মোডে রাখুন এবং ভোটকক্ষের ভিতরে প্রত্যেককে বলে দিন তারা যেন মোবাইলের সুইচ অফ করে রাখেন। প্রিসাইডিং অফিসার একটি ডিস্টিংগুইশিং মার্ক এবং মেটাল সিল প্লাস্টিকে মুড়ে আপনার নিজের পকেটে রেখে দিন। একেবারে আরসিতে মালপত্র জমা দেওয়া পর্যন্ত পকেটের মধ্যেই কিন্তু সেটি থাকবে। ভিভিপ্যাটের সুইচের নিচে ছোট ছিদ্রে সরু তার দিয়ে পেঁচিয়ে দিন, যাতে সুইচটি কেউ অফ করতে না পারে। কন্ট্রোল ইউনিটেও একইভাবে অন অফের যে সুইচ বক্সটি আছে সেখানে সরু তার দিয়ে মুড়ে দিন। ব্যালট ইউনিটের পিছনে মাথার দিকে দেখুন একটা স্ট্যান্ড টাইপের কিছু আছে, সেটিকে সঠিকভাবে রেখে দিন যাতে ভোটাররা ভোট দেওয়ার সময় নীল বোতামগুলি সঠিকভাবে দেখতে পায়। প্রকৃত ভোট গ্রহণ শুরু। আপনি SMS করুন WB, তারপর স্পেস দিন, তারপর লিখুন EL, সবই বড় হাতের কিন্তু, তারপর স্পেস দিন, তারপর লিখুন PS অর্থাৎ পোল স্টার্ট। মাস্ক পরে ভোটাররা ভোট দিতে আসবেন। 6 ফুট অন্তর চিহ্নিত বৃত্তের মধ্যে সেই দূরত্ব অনুযায়ী তারা দাঁড়াবেন। স্বাস্থ্যকর্মীরা দেহের তাপমাত্রা শনাক্ত করবেন। যদি তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে দ্বিতীয়বার চেক করবেন এবং একই তাপমাত্রা হলে প্রিসাইডিং অফিসারকে জানাবেন। প্রিসাইডিং অফিসার একটি টোকেন দেবেন, উনি একেবারে শেষে আসবেন। হয়তো সেক্টর অফিসার তাকে PP কিট দিতে পারেন এবং তিনি শেষেই ভোট দেবেন। স্বাস্থ্যকর্মীরা সেই ভোটারের তাপমাত্রা দেখার পর হাতে স্যানিটাইজার অবশ্যই দেবেন, একটি গ্লাভস দেবেন। ভোটার গ্লাভস পরে ভিতরে প্রবেশ করবেন। প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিংকে লক্ষ্য করুন, ঠিকমতো কাজগুলি সম্পন্ন হচ্ছে কিনা তাদেরকে সহযোগিতা করুন। এরপর ভোটার ফার্স্ট পোলিংয়ের কাছে যাবেন।
ফার্স্ট পোলিং অফিসার একটুক্ষণের জন্য সেই ভোটারের মাস্ক খুলতে বলবেন এবং তাকে চিহ্নিত করার পরে তার মুখাবয়ব দেখার পরে সঙ্গে সঙ্গে মাস্কটি পরতে বলবেন। ভোটারের নাম ভোটার লিস্ট দেখে তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। সচিত্র পরিচয়পত্রটি যাচাই করবেন। মার্ক কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন। সেই ভোটার যদি মহিলা হন তাহলে আন্ডারলাইন অবশ্যই করবেন, সঙ্গে বাঁ দিকে একটি টিক মার্ক দেবেন। টেলিশিটে পুরুষ মহিলা ভোটারের হিসাব রাখবেন। এরপর সেই ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। সেকেন্ড পোলিং অফিসার ভোটারকে 17A-তে সিগনেচার কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলের টিপ সই দিতে বলবেন। 17A-এর 3 নম্বর কলামে ভোটারের সচিত্র পরিচয়পত্রের বিবরণ লিখবেন এবং ক্রমিক সংখ্যা লিখবেন। এপিক দেখালে 3 নম্বর কলামে লিখবেন ইপি। এছাড়া অন্যান্য যে অল্টারনেটিভ ডকুমেন্টসগুলি ডিসি থেকে দেওয়া হয়েছে তাদের যে কোনো একটি দেখালে সেটির নাম উল্লেখ করবেন এবং শেষ 4টি সংখ্যা অবশ্যই লিখবেন। অন্যান্য নথির মধ্যে অর্থাৎ অল্টারনেটিভ ডকুমেন্টস হিসেবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি সহ পাস বই, প্যান কার্ড, জব কার্ড, হেলথ ইন্স্যুরেন্স, স্মার্ট কার্ড, ছবি সহ পেনশনের নথি, আধার কার্ড ইত্যাদি। এরপর সেকেন্ড পোলিং অফিসার ভোটারকে ভোটার স্লিপ দেবেন। সেই ভোটার স্লিপে ক্রমিক সংখ্যা যেন হেরফের না হয়। ভোটারের বাঁ হাতের তর্জনীতে নির্দিষ্ট স্থানে কালি দেবেন। ভোটারের তর্জনী যদি না থাকে তাহলে বাঁ হাতে পরপর যে আঙুলগুলি থাকবে সেটিতে কালির দাগ টানবেন। যদি বাঁ হাতে একটিও আঙুল না থাকে তাহলে ডান হাতের তর্জনী থেকে শুরু করে যে আঙুলটি থাকবে তাতেই কিন্তু কালি লাগাবেন। এরপর সেই ভোটার দ্বিতীয় পোলিং অফিসারের কাছ থেকে পাওয়া সেই ভোটার স্লিপটি থার্ড পোলিং অফিসারকে জমা দেবেন। থার্ড পোলিং অফিসার ভোটারের কাছ থেকে পাওয়া স্লিপটি যত্ন করে ক্রমানুযায়ী রেখে দেবেন। এরপর থার্ড পোলিং অফিসার ব্যালট বোতামে চাপ দেবেন। ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। ভোটার যখন ভোট দেবেন তারপরে বিপ শব্দটি সকলেই কিন্তু শুনতে পাবেন। থার্ড পোলিং অফিসার যতক্ষণ না বিপ শব্দ শুনতে পাচ্ছেন ভোটারকে ভোট কেন্দ্র থেকে যেতে দেবেন না। কোনো ভোটার যদি সঠিকভাবে নীল বোতামে চাপ দিতে না পারেন তাহলে সেই ভোটার প্রিসাইডিং অফিসারের কাছে আসবেন। প্রিসাইডিং অফিসার সে ডামি ব্যালট পেপার দেখিয়ে তাকে ভোট দিতে সাহায্য করবেন। কিন্তু সাবধান, কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসার বা কোনো এজেন্ট বা কোনো পোলিং অফিসার ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে একা প্রবেশ করবেন না। প্রিসাইডিং অফিসার দেখলেন সুন্দরভাবে ভোট পর্ব সম্পন্ন হচ্ছে, খুব ভালো ভোট চলছে, যাই হোক আপনি এবার টেবিলে বসুন এবং নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। বিভিন্ন ফর্ম যেগুলি বাকি আছে সেগুলি সম্পূর্ণ করুন। যে লেখাগুলি লেখা সম্ভব সেগুলি লিখুন। দেখুন নির্দেশানুযায়ী ফর্মে এজেন্টের সই নিয়েছেন কি না। বাকি থাকলে সুযোগ মতো ভোট গ্রহণ প্রক্রিয়া চলতে চলতে এজেন্টের কাছে গিয়ে আপনি তাদের কাছ থেকে সই সংগ্রহ করে নিন। খুব সুন্দর ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এরপর প্রিসাইডিং অফিসারের ডায়েরি আপনি ফিল আপ করুন। ভিজিট সিটে আপনি সেক্টর অফিসার বা অন্যান্য আধিকারিক যারা আসবেন তাদের তথ্য সেখানে লিপিবদ্ধ করবেন, ওনারাই করে দেবেন ব্যাপারটা। এছাড়া এজেন্টের যে যাওয়া আসার ব্যাপারটা অর্থাৎ এজেন্ট মুভমেন্ট সিটে তথ্য আপনি উল্লেখ করবেন। কোনো আধিকারিক যদি ভিজিট করতে আসেন তাহলে আপনি উঠে নমস্কার করবেন, সৌজন্য বিনিময় করবেন এবং ভিজিট সিটে তাদের সিগনেচার এবং সময় এবং নোটস নিয়ে নেবেন। মাঝে মাঝে দেখবেন সেক্টর অফিসার কিংবা অন্যান্য আধিকারিকগণ আপনাকে ফোন করছেন, আপনি অবশ্যই কিন্তু ফোন রিসিভ করবেন। আপনার বুথে যদি ভিডিও ক্যামেরাম্যান থাকেন ততক্ষণে সে তার নিজ দায়িত্ব অবশ্যই পালন করছে, সেটা লক্ষ্য রাখবেন। ভোট গ্রহণ চলছে। যদি ভোট চলাকালীন কোনো প্রার্থী বা তার কোনো ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্ট একসঙ্গে আসেন তাহলে প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে সেখানে যে কোনো একজন ভিতরে প্রবেশ করতে পারবেন। যদি পর্যবেক্ষক, মাইক্রো অবজারভার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কোনো আধিকারিক আসেন তাহলে তারা অবশ্যই ভিতরে প্রবেশ করতে পারবেন। কোনো পুলিশ আধিকারিক বা সশস্ত্র নিরাপত্তারক্ষী ভিতরে ঢুকতে পারবেন না। একমাত্র Z+ নিরাপত্তা পাওয়া আধিকারিকগণ ভিতরে প্রবেশ করতে পারবেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যদি থাকেন তাহলে কিন্তু প্রবেশ এবং বাহির পথ তিনি নিয়ন্ত্রণ করবেন। বুথের ভিতরে ক্রিয়াকলাপ লক্ষ্য রাখবেন অবশ্যই, কিন্তু কখনোই তিনি ভিতরে প্রবেশ করবেন না।
ভোট গ্রহণ পর্ব সুন্দরভাবে চলছে। ঠিক সময়ে দেখলেন যে কোনো প্রচার মাধ্যমের কোনো ব্যক্তি এসেছেন, উনি বুথের ভিতরে প্রবেশ করতে চাইছেন, তাহলে আপনি দেখবেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা নির্বাচন আধিকারিকের দেওয়া পরিচয়পত্র তার আছে কিনা সেই পরিচয়পত্র পরীক্ষা করে অবশ্যই ভিতরে ঢুকতে দেবেন। কিন্তু কোনো অবস্থাতেই যেন গোপনীয়তা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সকাল 9টা SMS করুন WB দিয়ে স্পেস দিয়ে EL, তারপরে যত ভোট পড়েছে সেই ভোটের সংখ্যাটা উল্লেখ করে নির্দিষ্ট নাম্বারে সেন্ড করুন। প্রিসাইডিং অফিসার যদি মনে করেন তাহলে কন্ট্রোল ইউনিটের টোটাল বোতামে চাপ দিয়ে প্রাপ্ত ভোট দেখে নিতে পারেন, এবং যদি আপনি মনে করেন যে 17 এর সঙ্গে কোনো গরমিল হয়েছে কি না সেটিও কিন্তু আপনি সুন্দরভাবে দেখে নেবেন। ভোট চলাকালীন কোনো প্রভাবশালী ব্যক্তি বা যত বড় মাপের VVIP ব্যক্তি হন না কেন, তিনি যখন ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করবেন তাকে বাড়তি গুরুত্ব দেবেন না, সাধারণ ভোটারের মতোই তাকে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন। ইডি ভোটার, যেটা আমরা বলি PB পোস্টাল ব্যালট, এবং EDC অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, মার্ক কপিতে PB এবং EDC এই দুটো কিন্তু উল্লেখ করা থাকে। তো EDC ভোটার কারা? একই বিধানসভা কেন্দ্রের কোনো ভোটার যদি ওই বিধানসভার যে কোনো কেন্দ্রে নির্বাচনী কেন্দ্রে নিযুক্ত হন তাহলে তিনি EDC দেখিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, একবার মার্ক কপিতে যদি EDC লেখা হয়ে যায় তাহলে তিনি নিজের যে কেন্দ্র সেখানে কোনো অবস্থাতেই ভোট দিতে পারবেন না, কিন্তু নিজের যে কেন্দ্র সেই কেন্দ্র বাদ দিয়ে সেই বিধানসভার অন্তর্গত যে কোনো নির্বাচন কেন্দ্রে গিয়ে উনি ভোট দিতে পারবেন। তো কোনো একজন ভোটার EDC দেখিয়ে ভোট দিতে এলেন, প্রিসাইডিং অফিসার সেই ভোটারকে 12B ফর্মের উপর সই করাবেন। যদি সেই ফর্মের উপর আগে থেকে সেই ভোটার সিগনেচার করে থাকেন তবু কিন্তু পুনরায় সই করতে হবে। তার এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্টস দেখুন। EDCতে ভোটারের নিজের বুথের ভোটার লিস্টের নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার যা আছে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপির শেষে, যেখানে মোট ভোটারের সিরিয়াল শেষ হয়েছে, তারপরে যদি 5টি কি 6টি কি 2টি EDC ভোটার থাকেন তাহলে পুনরায় নতুন করে 1 2 3 4 বা 1 2 3 4 সিরিয়াল করে প্রত্যেক EDC ভোটারের নামের তালিকা লিখে রাখবেন। প্রিসাইডিং অফিসার EDC সার্টিফিকেটগুলি যত্ন করে নির্দিষ্ট খামে ভরে রাখবেন। এবার সেকেন্ড পোলিং অফিসার 17A রেজিস্টারে ওই ভোটারের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার ইত্যাদি যত্ন করে লিখে রাখবেন, এবং তার নিজস্ব যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আছে সেগুলি ভালোভাবে উল্লেখ করবেন। 17A এর রিমার্কসের ঘরে লিখুন EDC ভোটার। এবার EDC ভোটার ভোট দিলেন। ফর্ম 17C-তে টোটাল ভোট যা পড়েছে তার সঙ্গে প্লাস EDC যতজন ভোট দিয়েছেন সেটি কিন্তু উল্লেখ করতে হবে। সেই সঙ্গে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে টোটাল ভোট প্লাস EDC লিখতে হবে, অর্থাৎ যেখানে যেখানে টোটাল ভোট উল্লেখ করতে হবে সেখানেই প্লাস EDC লিখতে হবে, এবং EDC ভোটার মোট কতজন ছিল সেটি কিন্তু উল্লেখ করবেন। ভোট গ্রহণ সুন্দরভাবে চলছে। ভিভিপ্যাট নিয়ে অভিযোগ, যাকে আমরা বলছি টেস্ট ভোট, এ সম্পর্কে আমার একটা ভিডিও আলাদাভাবে তৈরি করা আছে, যারা উৎসাহী অবশ্যই দেখে নিতে পারেন। তো যাই হোক, কোনো ভোটার ভোট প্রদান করার পর এসে বললেন যে তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন ভিভিপ্যাটের ডিসপ্লে বোর্ডে তিনি দেখেছেন সেই চিরকুটের মধ্যে সেই ভোটটি অন্য জায়গায় পড়ছে, অর্থাৎ সেই প্রার্থীর ঘরে না পড়ে অন্য প্রার্থীর ঘরে সেই ভোটটা কিন্তু চলে গেছে। ভোটার কাকে ভোট দিয়েছেন সেটি কিন্তু তিনি গোপন রাখবেন। যদি ভুলবশত তিনি তা প্রকাশ করে ফেলেন, প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দেবেন ব্যাপারটা, যে আপনি যাকে ভোট দিয়েছেন সেটা অবশ্যই গোপন রাখুন। এবার প্রিসাইডিং অফিসার 49MA যে ঘোষণাপত্র দেখুন পৃষ্ঠা 145, সেই ভোটারকে দেবেন। সেই ভোটার পুনরায় 17A-তে নিজের তথ্য উল্লেখ করবেন। সমস্ত তথ্য লিপিবদ্ধ করার পর প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদেরকে সঙ্গে নিয়ে ভোটারকে ভোট দিতে বলবেন। যদি সেই ভোটারের অভিযোগ মিথ্যা হয়, প্রিসাইডিং অফিসার 17A 17C-তে তা উল্লেখ করবেন।
কিন্তু এই টেস্ট ভোট 17C-তে যে হিসেব আমরা করব বা শেষে আমরা ফর্ম ফিল আপ যখন করব, সেখানে কিন্তু কোনো হেরফের হবে না। কেবলমাত্র নির্দিষ্ট কলামে, অর্থাৎ 5 নম্বর যে কলাম আছে সেখানে তার তথ্য লিপিবদ্ধ করে রাখলেই যথেষ্ট। গণনার সময় যে প্রার্থীর ফরে এই টেস্ট ভোট যাচ্ছে সেখানে তারা হিসেব নিকাশ করবেন। আমাদের সেই হিসেব নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমরা যেখানে যা উল্লেখ করার কথা দেখতে পাবো সেখানে সেভাবেই উল্লেখ করব। যদি ভোটারের অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে ভোট নেওয়া বন্ধ করবেন এবং সেক্টর অফিসার এবং রিটার্নিং অফিসারকে তিনি জানাবেন। 17A রেজিস্টারে উক্ত ভোটারের নাম দুবার এন্ট্রি হবে। তার মাঝে অন্য কোনো ভোটার যদি ভোট দেন তাতে অসুবিধার কিচ্ছু নেই, তাদের সিগনেচার, তাদের তথ্য থাকতেই পারে। তো দ্বিতীয়বার এন্ট্রির সময় ভোটার সিগনেচার করবে 17A-তে। ওই ভোটার যখন দ্বিতীয়বার তার তথ্য লিপিবদ্ধ করছেন তখন ভোটার সিগনেচারের জায়গায় লেখা হবে টেস্ট ভোট, আর রিমার্কসের ঘরে তিনি সই করবেন বা টিপসই দেবেন। টেস্ট ভোট দেওয়ার পর যদি সেই ভোটারের অভিযোগ সত্য হয় তাহলে প্রিসাইডিং অফিসার টেস্ট ভোটের নিচে সিগনেচার করবেন এবং লিখবেন ভোটারের অভিযোগ সত্য। যদি ভোটারের অভিযোগ মিথ্যা হয়, অর্থাৎ ভোটার যাকে ভোট দিয়েছেন, যে প্রার্থীকে ভোট দিয়েছেন, প্রিন্টে দেখা গেল সেই প্রার্থীর ঘরেই ভোট পড়েছে, তাহলে 17A-তে সিগনেচারের ঘরে ভোটার যে প্রার্থীকে ভোট দিয়েছেন তার নাম লিখতে হবে, অর্থাৎ সেই প্রার্থীর নাম লিখতে হবে। অর্থাৎ আমরা কিভাবে লিখব? প্রথমে আমার লেখা আছে টেস্ট ভোট, তারপর লিখলাম প্রার্থীর নাম, এরপর প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন। 17C-র 5 নম্বর কলামে টেস্ট ভোট সম্পর্কে যে তথ্য লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে সেখানে ভালোভাবে আমরা উল্লেখ করব। এই ধরনের ঘটনা কিন্তু ভোট চলাকালীন পুনরায় ঘটতে পারে, অর্থাৎ কোনো ভোটার এসে অভিযোগ করতেই পারেন। তো বিষয়টা আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা সমাধান করব, সেই সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। ভোট গ্রহণ সুন্দরভাবে চলছে। প্রিসাইডিং অফিসার সাবধানে সেকেন্ড পোলিং অফিসারের কাছে গিয়ে 17A-তে দেখুন মোট কত ভোট পড়েছে। আপনি যদি মনে করেন বা কোনো কারণে আপনার সন্দেহ হয় যে কন্ট্রোল ইউনিটের টোটাল ভোটের সঙ্গে 17A টোটাল ভোটের কোনো একটা গরমিল হয়েছে, আপনার একটা সন্দেহ, তাহলে আপনি কন্ট্রোল ইউনিটের টোটাল বোতামে চাপ দিয়ে মোট কত ভোট পড়েছে দেখতেই পারেন। যদি দেখেন যে কন্ট্রোল ইউনিটের টোটাল ভোটের সঙ্গে 17A-তে যে টোটাল ভোট তার হিসেবে গরমিল আছে, তাহলে আপনি সেকেন্ড পোলিং অফিসারকে গোপনে সেই তথ্য বলে দিন। যদি সেকেন্ড পোলিং অফিসার ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনি সেকেন্ড পোলিং অফিসারকে বাথরুমে যেতে বলুন, আপনি সেই জায়গায় বসুন এবং সমস্যার সমাধান করুন। যদি সেকেন্ড পোলিং অফিসার বিষয়টি বুঝে যান তাহলে কোনো সমস্যা নেই, কারণ আপনি পূর্বেই প্রত্যেক পোলিং অফিসারের সঙ্গে বিশেষ পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হবে সে সম্পর্কে বিশেষ বিশেষ টিপস দিয়ে রেখেছেন। নির্দেশ মতো অবশ্যই সকলে তা পালন করবেন এবং চেষ্টা করবেন 17A-র সঙ্গে যেন কন্ট্রোল ইউনিটের যে ভোটের মিল সেটা সবসময় বজায় থাকে। সকাল 11টা, আপনি যদি সিইউতে টোটাল ভোট দেখতে ভুলে যান তাতে অসুবিধার কিচ্ছু নেই। হয়তো আপনাকে সেক্টর অফিসার ফোন করেছেন যে আপনি তাড়াতাড়ি জানান মোট কত ভোট পড়েছে। আপনি ফার্স্ট পোলিং অফিসারের কাছে গিয়ে টেলিসিটে যে মেল ফিমেল যুক্ত করে যত ভোট পড়েছে সেই টোটালটি কিন্তু SMS করে জানিয়ে দেবেন। সেক্টর অফিসারকেও ফোনে সরাসরি জানিয়ে দিতে পারেন। আপনাদের নিজেদের পোলিং অফিসারদের মধ্যে যে কেউ টয়লেটে যেতেই পারেন। যিনি টয়লেটে যাচ্ছেন তার জায়গায় প্রিসাইডিং অফিসার নিজে বসে পড়ুন এবং ওনার কাজ সম্পন্ন করুন। অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, অসুবিধার কিছু নেই, খালি পেটে মোটে থাকবেন না। প্রয়োজনে আপনি পকেটে বিস্কুট প্যাকেট রেখে দিয়েছেন, চিড়ে ভাজার প্যাকেট রেখে দিয়েছেন। ভোট চলাকালীন আপনি নিজের সুবিধা মতো বা সুযোগ বুঝে একটু আধটু হালকা খাবার মুখে দিন এবং জলপান করুন। ইতিমধ্যে কোনো পোলিং এজেন্ট যদি বাইরে যেতে চান তাহলে প্রিসাইডিং অফিসার আপনি টেবিলে যে পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট রেখেছেন সেই প্রার্থীর এজেন্ট রিলিভারের নাম, তিনি কোন সময় বাইরে গেলেন, কোন সময় ভিতরে আসছেন, সেই এজেন্টকে অবশ্যই সেই ফর্মে স্বাক্ষর করতে বলবেন
এবং পুরো রেকর্ড আপনি ভালোভাবে লিপিবদ্ধ করবেন। কিন্তু একটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখবেন, যে এজেন্ট বাইরে যাচ্ছেন সেই এজেন্ট ভোটার তালিকা বা তখনও পর্যন্ত যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে গেছেন বা যে সমস্ত ভোটাররা এখনও বুথে এসে পৌঁছাননি তাদের যে হিসেব বা হিসেবের লিস্ট বা কাগজে লেখা কোনো টুকরো কাগজ কোনো অবস্থাতেই বাইরে নিয়ে যেতে দেবেন না। ইভিএম ভিভিপ্যাট প্রতিস্থাপন। যদি ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাটের মধ্যে যে কোনো একটি মেশিন অকেজ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনি সেক্টর অফিসার, রিটার্নিং অফিসারকে বিষয়টি জানান এবং তাদের নির্দেশের জন্য অপেক্ষা করুন। সেই সঙ্গে SMS করতে ভুলবেন না। SMS করবেন WB দিয়ে স্পেস, তারপর লিখুন EL, তারপরে স্পেস দিয়ে লিখুন EVM এবং নির্দিষ্ট নাম্বারে সেন্ড করুন। মনে রাখবেন, ব্যালট ইউনিট কিংবা কন্ট্রোল ইউনিট যদি খারাপ হয়, বিগড়ে যায়, তাহলে 3টি মেশিনেই কিন্তু পাল্টাতে হবে এবং পুনরায় আপনাকে মক পোলের ব্যবস্থা করতে হবে নোটা সহ। তবে সেক্ষেত্রে একটি করে প্রতি বোতামে ভোট দিলেই চলবে, আর মিনিমাম 50টি ভোট নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু শুধু যদি ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধু ভিভিপ্যাট মেশিনটি চেঞ্জ করলে হবে এবং সেক্ষেত্রে মক পোল করার কোনো প্রয়োজন হবে না। এই বিষয়টি ভালো করে মনে রাখবেন। ভোট গ্রহণ পর্ব সুন্দরভাবে চলছে। এরপর দেখুন, একজন ব্লাইন্ড ইনফার্ম ভোটার, অন্ধ এবং অশক্ত ভোটার যাদেরকে বলা হচ্ছে, তিনি একজন সঙ্গীকে নিয়ে ভোট দিতে এসেছেন। ফার্স্ট পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারকে অবশ্যই ইনফর্ম করবেন। প্রিসাইডিং অফিসার দেখবেন অন্ধ বা অশক্ত ভোটার যে সঙ্গীকে নিয়ে এসেছেন সেই ভোটার সেই বুথেরই কিনা অবশ্যই দেখবেন। যদি উক্ত ব্যক্তি অর্থাৎ অন্ধ বা অশক্ত কোনো ভোটার নিজে ভোট দিতে চান তাহলে তার সঙ্গে যে সঙ্গী এসেছেন উনি ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত তাকে পৌঁছে দেবেন, কিন্তু ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে প্রবেশ করবেন না। এক্ষেত্রে 17A-তে সাধারণ ভোটারের মতোই তথ্য লিপিবদ্ধ করবেন সেকেন্ড পোলিং অফিসার। কিন্তু যদি ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার যদি বলেন যে আমি নিজে ভোট দেব না, আমার ভোটটি আমার যে সঙ্গী আছেন উনি ভোটটি দেবেন, তাহলে সঙ্গীর যে ঘোষণাপত্র দেখুন পৃষ্ঠা 132, সেখানে একটি ফর্ম আছে, ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। সেই সঙ্গে ব্লাইন্ড ইনফার্ম ভোটারের যে তালিকা 14A সেই ফর্মটিও কিন্তু ফিল আপ করবেন। পরে 17A-তে এবং প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি সেখানে বিষয়টি উল্লেখ করবেন। এক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসার ওই ব্লাইন্ড এবং ইনফার্ম যে ভোটার এসেছেন তার বাঁ হাতের তর্জনীতে কালি দেবেন এবং ওই ভোটারের সঙ্গী যিনি এসেছেন সেই সঙ্গীর ডান হাতের তর্জনীতে কালি দেবেন। প্রিসাইডিং অফিসার সঠিক তথ্য সঠিকভাবে সঠিক জায়গায় লিপিবদ্ধ করে রাখবেন। সকাল 11টা, থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করেছেন, একজন ভোটার ভোট দিয়েছেন, বিপ শব্দ শোনা গেছে, তারপরে থার্ড পোলিং অফিসার তখনও পর্যন্ত কোনো ব্যালট ইস্যু করেননি। ঠিক সেই সময় প্রিসাইডিং অফিসার আপনি টোটাল বোতামে চাপ দিয়ে টোটাল ভোট অবশ্যই দেখতে পারেন। আর যদি মনে করেন এখন দেখার প্রয়োজন নেই, পরে দেখব, তাহলে ফার্স্ট পোলিং অফিসারের কাছে গিয়ে সেখানে যে টেলি সিট আছে সেই টেলি সিট থেকে তথ্য সংগ্রহ করুন এবং মোবাইলে আপনি SMS করুন WB স্পেস দিন EL স্পেস দিয়ে তখনও পর্যন্ত যত ভোট পড়েছে সেই সংখ্যাটি লিখে নির্দিষ্ট নাম্বারে সেন্ড করুন। হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে থেকে কারো মোবাইলে কিংবা পোলিং এজেন্টের কোনো মোবাইল থেকে রিংটোনের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সাবধান করুন। দেখুন পৃষ্ঠা 63, চ্যালেঞ্জ ভোট পৃষ্ঠা 65 এবং 110। ফার্স্ট পোলিং অফিসার কোনো একজন ভোটারের নাম এবং তার সিরিয়াল নাম্বার জোরে ডেকেছেন, সঙ্গে সঙ্গে কোনো একজন এজেন্ট বললেন যে ওই ব্যক্তি আসল ভোটার নন, তার যে এপিক কিংবা অল্টারনেটিভ ডকুমেন্ট আছে সেটি ভালো করে দেখুন, এই ভোটার কিন্তু সেই ভোটার নন। বেশি ঝামেলায় না গিয়ে প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে ওই ভোটারকে ডেকে সাবধান করবেন এবং ওনাকে বলবেন যে আপনি কি সেই ভোটার এবং আপনি প্রমাণ করতে পারবেন তো যে আপনি সেই ভোটার বা আপনার নামে আপনি ভোট দিতে এসেছেন বা আপনি নিজে ভোটার এবং নিজে ভোট দিতে এসেছেন। দেখুন যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পুলিশের হাতে
তুলে দেওয়া হবে। যদি সেই ভোটার বলেন যে হ্যাঁ আমি প্রমাণপত্র দেখাতে রাজি আছি, তাহলে প্রিসাইডিং অফিসার তার প্রমাণপত্র দেখবেন এবং সেই প্রমাণপত্র দেখিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে সেই ভোটারকে বলবেন যে দেখুন আপনার প্রমাণপত্র ঠিক নেই, আপনি কিন্তু অন্য অল্টারনেটিভ ডকুমেন্ট কিছু দেখান, আপনাকে তবেই ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। সেই ভোটার যদি প্রমাণপত্র আনার জন্য বাড়িতে যান এবং দীর্ঘক্ষণ পর 1 ঘন্টা 2 ঘন্টা পরেও যদি তিনি নির্বাচন কেন্দ্রে ফিরে না আসেন, তাহলে ঝামেলা চুকে গেল, আপনি আর কোনো ফর্ম ফিল আপ করবেন না। কিন্তু সেই ভোটার যদি কিছুক্ষণ পর তথ্য প্রমাণ সহযোগে বুথে ফিরে আসে, তাহলে জানবেন বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে আপনিও কিন্তু সেই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এজেন্ট তা সত্ত্বেও যদি চ্যালেঞ্জ করে যে এই ভোটার সেই ভোটার নয়, তাহলে তার কাছ থেকে নগদ 2 টাকা নিয়ে এনেক্সার 8 পৃষ্ঠা 130 দুপাশের 2টি রসিদ ফিল আপ করে ডান দিকে রসিদটি আপনি এজেন্টকে দিয়ে দিন। এজেন্ট যদি 2 টাকা নগদ দিতে রাজি না হয়, তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই রসিদ দেবেন না এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন না। প্রিসাইডিং অফিসার ওই ভোটারের তথ্য প্রমাণ আবার যাচাই করবেন, এমনকি তিনি নিজে এমনভাবে তদন্ত করবেন, পাশাপাশি ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্ক কোনো ব্যক্তি কিংবা তার প্রতিবেশী যারা আছেন তাদের কাছ থেকে সঠিক তথ্য প্রমাণ আপনি নিতে পারেন যে সেই ভোটার যিনি নিজেকে ভোটার বলে দাবি করছেন তিনিই সেই ভোটার কিনা। এই বিষয়টি কিন্তু আপনি অবশ্যই গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করবেন। এবার প্রিসাইডিং অফিসার তদন্ত করে দেখলেন যে ভোটার কিন্তু সত্যি কথাই বলছেন, এজেন্ট যে অভিযোগ এনেছে তার অভিযোগ কিন্তু মিথ্যে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি সেই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেবেন। তাহলে বিষয়টিকে একটু হালকাভাবে নিয়ে এজেন্টকে 2 টাকা ফেরত দিয়ে দেবেন, বেশি ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আগে আপনি রসিদ কেটে নিয়েছেন, সেক্ষেত্রে হয়তো আপনি একটু অপেক্ষা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তা সত্ত্বেও যদি পোলিং এজেন্ট খুব জোরাজুরি করেন, তাহলে কিন্তু আপনি কমিশনের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজটি করবেন। আপনি কি করবেন, ওই ভোটারের সপক্ষে অন্য যে ভোটার সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ এই ভোটারই সেই ভোটার, তাহলে যিনি সাক্ষ্য দিচ্ছেন তাকে কিন্তু আপনি শপথ বাক্য পাঠ করাতে পারেন। পোলিং এজেন্ট যিনি চ্যালেঞ্জ করছেন তার যে চ্যালেঞ্জ সেটি যদি আপনার কাছে অসার মনে হয় যে তার কোনো ভিত্তি নেই, তাহলে আপনি কি করবেন, সেই 2 টাকা চ্যালেঞ্জ ফি সরকারি খাতে বাজেয়াপ্ত করবেন। তাহলে যে 14 যে নিদর্শ আছে তার যে 10 অর্থাৎ 10 নম্বর যে স্তম্ভ আছে সেখানে রসিদ বইয়ে আপনাকে লিখতে হবে বাজেয়াপ্ত বা ফরফিট। এজেন্ট যেহেতু সেই ভোটার সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন, তাহলে নিদর্শ 14 অর্থাৎ 14 সে ভোটারের নাম, ঠিকানা, তার স্বাক্ষর বা টিপসই আপনাকে নিতে হবে। যদি ভোটার সই না করেন বা সই করতে রাজি না হন, তাহলে কিন্তু তাকে ভোট দেওয়ার অনুমতি দেবেন না। সেই ভোটার যদি স্বাক্ষর করেন, নাম ঠিকানা সঠিকভাবে দেন এবং নিজেকে আসল ভোটার হিসেবে প্রমাণ করতে চান, তাহলে তাকে প্রমাণ করতে বলবেন। ভোটার যদি নিজেকে আসল ভোটার প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি এনেক্সার 6 পৃষ্ঠা 127 সেখানে থানায় অভিযোগ করে পুলিশের হাতে সেই ব্যক্তিকে তুলে দেবেন। পুলিশের হাতে তুলে দেওয়ার পর আপনি সেখান থেকে যে ফর্ম এনেক্সার 6 ফিল আপ করে দিচ্ছেন তার নিচে দেখুন রিসিভ কপি আছে, সেটা অবশ্যই রসিদ বা রিসিভ কপির সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন। আবার পূর্বেই বলেছি, যদি চ্যালেঞ্জকারী পোলিং এজেন্ট উনি সরল বিশ্বাসে চ্যালেঞ্জ না করে থাকেন, তাহলে তাকে 2 টাকা ফেরত দিয়ে দেবেন। দেখুন, বিষয়টি হয়তো একটু বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম, তার কারণ হচ্ছে যে এই সব ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার যেটি ভালো বুঝবেন, যেমন ভালো বুঝবেন সেরকমই করবেন। কারণ কমিশনের নির্দেশে আপনাকে কাজ করতে হলে অনেক ফর্ম ফিল আপ করতে হবে এবং বিষয়টি সঠিকভাবে তথ্য প্রমাণ সহযোগে লিপিবদ্ধ করে রাখতে হবে এবং আপনার বাচনভঙ্গি এবং আপনার উপস্থিত বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতিত্ব আপনাকে সেই ভোট কেন্দ্র পরিচালনার জন্য সুন্দরভাবে সাহায্য করবে। অর্থাৎ ডিসিশন সম্পূর্ণ আপনার, আপনি কিভাবে ভোট নিচ্ছেন, কিভাবে ভোটারদের ভোট দেওয়া সম্পর্কে ম্যানেজ করতে পারছেন, এইটাই বড় ব্যাপার। একটা বিষয় মনে রাখবেন, যদি সেন্ট্রাল ফোর্স থাকে তাহলে এই ধরনের ভুয়ো ভোটার আপনার ভোট কেন্দ্রের ত্রিসীমানায় আসবে না, এটা 100% শিওর। কিন্তু আপনাকে তো নিয়মটা জেনে রাখতে হবে, কারণ ভিতরে পোলিং এজেন্ট আছে, পোলিং এজেন্টের সঙ্গে তাছাড়া আপনি পেরে উঠবেন না। যাই হোক, আপনার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, আপনার ঝামেলা একেবারে কম, সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। কিন্তু
হঠাৎ করে কিছুক্ষণ পর আপনার মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি লক্ষ্য করলেন যে বারবার নিজে মনে রাখা সত্ত্বেও কন্ট্রোল ইউনিটে সিল করার সময় স্ট্রিপ সিল, গ্রিন সিল, স্পেশাল ট্যাগে সিল বা সিগনেচার করতে আপনি ভুলে গেছেন, এজেন্টদেরকেও সিগনেচার করানোর কথা ভুলে গেছেন। ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, মাথা ঠান্ডা রাখুন। আপনি খুব সাবধানে কন্ট্রোল ইউনিটে লাগানো যে স্ট্রিপ সিল আছে সেই স্ট্রিপ সিলটি পিছন দিকে যেভাবে ঘুরিয়ে ABCD খেয়াল করুন, সামনের দিকে নিয়ে আসা হয়েছে, সেই স্ট্রিপ সিলের উপরে কন্ট্রোল ইউনিটের পিছনে আপনি একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিন এবং তার উপরে সিগনেচার করুন। এজেন্টরা যদি সিগনেচার করতে চায় তাহলে বলবেন যে কন্ট্রোল ইউনিট যখন আমি সুইচ অফ করব ভোটের শেষে, তারপরে আপনারা সেখানে সই করবেন এবং উপরে যে গ্রিন সিল আছে, গ্রিন সিলের যে নাম্বারটি আছে সেই নাম্বারের সাইডে বা নিচে আপনি সিগনেচার করতেই পারেন। একেবারে সাদা স্ট্রিপ সিল, সাদা গ্রিন সিল জমা দেওয়ার চাইতে একটু ছোটোখাটো ভুল হলেও সিগনেচার থাকাটা কিন্তু ভালো। অর্থাৎ উপরে যে সিলগুলি আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ট্যাগ সহ, সেখানে আপনি যে কোনো সময় সই করতে পারবেন, কিন্তু ভুল করেও স্পেশাল ট্যাগে সিগনেচার করতে যাবেন না, তা না হলে স্ট্রিপ সিল ছিঁড়ে যাবে এবং আপনি খুব বিপদে পড়বেন। ইতিমধ্যে ভালো খবর এসেছে, স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা এসেছেন, রান্না করা খাবার নিয়ে আপনার বুথে পৌঁছে গেছেন। তো প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি আপনার টিমের পোলিং অফিসারদের জিজ্ঞাসা করুন আগে কে খেতে যাবেন। যিনি খাবার খেতে যাবেন প্রিসাইডিং অফিসার সেই অফিসারের জায়গায় বসে কাজ করবেন। এভাবে 3 জন পোলিং অফিসার যখন খাবার খেয়ে আসবেন, তারপরে প্রিসাইডিং অফিসার আপনি নিজে খেতে যেতে পারেন। তো যাই হোক, বাকি পোলিং অফিসাররা অবশ্যই আপনাকে অনুরোধ করবেন যে আপনি প্রথমে খেয়ে আসুন। এটা আপনাদের নিজের টিমের ব্যাপার, আপনারা নিজেরাই কিন্তু ম্যানেজ করবেন। আপনাদের দেখা দেখি পোলিং এজেন্টরাও কিন্তু খাবার খেতে যাবেন। আপনি টেবিলে পোলিং এজেন্ট মুভমেন্ট সিট রেখেছেন। যে পোলিং এজেন্ট বাইরে যাচ্ছেন তার তথ্য লিপিবদ্ধ করুন এবং যিনি ভিতরে আসছেন তার তথ্য সঠিক সময়ে লিপিবদ্ধ করুন। ঠিক এই সময়েই যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আধিকারিক, সেক্টর অফিসার হোক বা রিটার্নিং অফিসার হোক বা ম্যাজিস্ট্রেট হোক, যিনি আপনার বুথে এসেছেন ভোট পরিদর্শন করার জন্য, আপনার টেবিলে রাখা যে ভিজিট সিট আছে সেই ভিজিট সিটে তথ্য লিপিবদ্ধ করিয়ে নিন। প্রিসাইডিং অফিসার নিজের টেবিলে বসে সমস্ত খাম, বড় খাম, ছোট খাম এবং যে ফর্মগুলি আছে সেখানে দেখুন কোনো কিছু ফিল করতে বাকি আছে কিনা, যেগুলি যে সময়ে ফিল করা সম্ভব সেই তথ্যগুলি লিপিবদ্ধ করুন। টেন্ডার ভোট 17B। ফার্স্ট পোলিং অফিসার দেখলেন একজন ভোটার ভোট দিতে এসেছেন, কিন্তু সেই নামের ব্যক্তি এর পূর্বে ভোট দিয়ে চলে গেছেন। ফার্স্ট পোলিং অফিসার সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে জানাবেন। প্রিসাইডিং অফিসার সেই ভোটারের পরিচয় যাচাই করবেন। যদি সেই ভোটার উপযুক্ত প্রমাণপত্র দেখাতে পারেন এবং বাঁ হাতের তর্জনীতে দেখলেন যে কালি নেই বা উপযুক্ত প্রমাণপত্র উনি দেখাচ্ছেন, তাকে অবশ্যই ভোট দিতে দিন। কিন্তু মনে রাখবেন তার ভোট হবে ব্যালট পেপারে, EVM-এ নয়। আপনাকে ব্যালট ইউনিটের যে তালিকা হুবহু একই রকম ডিসি থেকে 20টি কাগজে ছাপানো টেন্ডার ভোটপত্র দেওয়া হয়েছে। 17B ফর্মে তার বিবরণ এবং 5 নম্বর ঘরে ওই ভোটারের স্বাক্ষর বা টিপসই নিন। 17A-তে কোনো বিবরণ থাকবে না। ভোটারকে একটি শেষ দিক থেকে ব্যালট পেপার এবং এরো ক্রস মার্ক স্বস্তিক চিহ্নযুক্ত যে মোটা কাঠি আছে তা দিয়ে পরে ভোট কক্ষে যেতে বলুন যখন ফাঁকা থাকবে। ভোটার ব্যালট পেপারে তার পছন্দের প্রার্থীর ঘরে স্ট্যাম্প দিয়ে ভোট দেবেন এবং ব্যালটটি ভাঁজ করে এনে প্রিসাইডিং অফিসারকে জমা দেবেন। আপনি ডিসি থেকে কভার ফর টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন, তার ভিতরে ব্যালট পেপার এবং 17B ফর্মটি ভরে রাখুন। 17C ফর্মে টেন্ডার ব্যালটের ব্যবহৃত অব্যবহৃত যে হিসাব নিকাশ আছে সমস্ত তথ্য আপনাকে লিপিবদ্ধ করে রাখতে হবে। দুপুর 1টা আপনি মেসেজ করতে ভুলে গেছেন, সঙ্গে সঙ্গে দেখবেন সেক্টর অফিসার আপনাকে ফোন করেছেন। আপনি সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে তখনও পর্যন্ত যে ভোট পড়েছে আপনার বুথে সেই ভোটের হিসাব দিন এবং SMS করুন, সেন্ড করুন। WB দিয়ে স্পেস দিন, লিখুন EL, তারপরে স্পেস দিয়ে তখন পর্যন্ত যত ভোট পড়েছে সেই ভোটের সংখ্যাটা লিখে নির্দিষ্ট নাম্বারে সেন্ড করুন।
হঠাৎ করে শুনলেন যে ভোটার লাইনে একটা বিশৃঙ্খলা চলছে। আপনি ভালো করে খবর নিয়ে দেখলেন ও এমন কিছু না, ভোটাররা ভোট দিতে এসেছেন, কিন্তু পোলিং অফিসারদের ভোট নিতে কোনো কারণে বিলম্ব হচ্ছে, সেই নিয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই নিয়ে নানা অভিযোগ কিন্তু আপনার কানে আসছে। আপনি সঙ্গে সঙ্গে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারের কাজকর্ম সম্পর্কে আপনি একটু লক্ষ্য রাখুন, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না। যদি দেখেন না অসুবিধার কোনো কারণ নেই, স্বাভাবিকভাবেই পোলিং অফিসাররা কিন্তু ভোট নিচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। ভোটার লাইনে গিয়ে আপনি তাদেরকে একটু বুঝিয়ে ব্যাপারটা বলুন। কিন্তু যদি আপনি দেখেন পোলিং অফিসারদের মধ্যে থেকে কোনো একজন অফিসারের শারীরিক বা মানসিকভাবে অসুবিধা হচ্ছে বা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে বিলম্বের কারণটা কী। তখন আপনি মনে করলে 3 জন পোলিং অফিসারের মধ্যে যিনি অসুস্থ তার জায়গা একটু অদল বদল করে দিন। সত্যি সত্যি সেই পোলিং অফিসারের যদি কোনো অসুবিধা হয় বা শারীরিকভাবে মানসিকভাবে সত্যি তিনি অসুস্থ কিন্তু মোটামুটি বসে হালকা কাজ করতে পারবেন, তাহলে আপনি নিজে, প্রিসাইডিং অফিসার নিজে সেই জায়গায় বসে ওনার কাজ করুন এবং যিনি অসুস্থ তাকে সেকেন্ড এবং থার্ড পোলিংয়ের মাঝে বসিয়ে দিন এবং কালি দেওয়ার কাজটি তাকে দিয়ে দিন। ভোটারদেরকে তিনি আঙুলে কালি দেবেন। কিন্তু আপনি দেখলেন সেই পোলিং অফিসারকে কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আপনি হাসপাতালে তাকে ভর্তি করার ব্যবস্থা করবেন এবং সেক্টর অফিসারকে অবশ্যই জানাবেন এবং সেক্টর অফিসারের মাধ্যমে আপনি রিজার্ভ থেকে সেই জায়গায় একজন অফিসার নিয়োগ করবেন। প্রিসাইডিং অফিসার আপনার টেবিলে দেখুন, প্রিসাইডিং অফিসারের ডায়েরি যে ফর্মটি রাখা আছে সেখানে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করতে হয় তাহলে আপনি সেগুলি উল্লেখ করুন। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার অসুবিধা মনে হয় তাহলে আপনার যে প্রিসাইডিং অফিসারদের জন্য যে নির্দেশ পুস্তিকা আছে সেখানে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে যে কলামগুলি আছে সেখানে কিন্তু আপনি রাফ হিসেবে লিখে রাখতে পারেন এবং যদি পরে প্রয়োজন মনে করেন তাহলে আপনি মূল ফর্মে সেই বিষয়গুলি উল্লেখ করবেন। সেখানে কিন্তু সঠিক সময় তথ্যগুলি উল্লেখ অবশ্যই রাখবেন, তা না হলে কিন্তু আপনি বিকেলবেলায় ভুলে যাবেন। এএসডি ভোটার, এএসডি ভোটার অর্থাৎ এ হচ্ছে অ্যাবসেন্টি, এস হচ্ছে শিফটেড এবং ডি হচ্ছে ডুপ্লিকেট। অর্থাৎ এমন কিছু ভোটার আছেন যারা দীর্ঘদিন আগে হয়তো বাড়ি ত্যাগ করে বাইরে কোথাও বসবাস শুরু করেছেন কিংবা কেউ কর্মসূত্রে গিয়েছেন আর ফিরে আসেননি, অথচ তার নাম ভোটার লিস্টে রয়ে গেছে, কিংবা বিভিন্ন কারণে এই তালিকা তৈরি করা হয়। কমিশন থেকে সেই তালিকা আপনাকে ডিসিতে দেওয়া হবে এবং একটা বিষয় মনে রাখবেন, পোলিং এজেন্টরাও কিন্তু এএসডির তালিকা নিয়ে আসতে পারেন। পুস্তিকায় দেখে নিন পৃষ্ঠা 65। সেক্ষেত্রে আপনি কি করবেন? ফার্স্ট পোলিং অফিসার স্বাভাবিকভাবেই নাম ডাকবেন। তো ফার্স্ট পোলিং অফিসার তো জানেন না কোনটা এএসডি ভোটার, সেই জন্য বলেছি যে লেড পেন্সিলে করে আগের দিন ডিসিতে গিয়ে ভোটার লিস্টে যে মার্ক কপি আছে সেখানে এএসডির যে তালিকা আপনাকে দেওয়া হয়েছে সেই তালিকা দেখে পরে তাদের নামের ঘরে এএসডি লিখে রাখুন। তাহলে সেই ভোটার যখন ফার্স্ট পোলিং অফিসারের কাছে ভোট দিতে আসবেন তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এটা এএসডি ভোটার। তখন ফার্স্ট পোলিং অফিসার সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে জানাবেন। প্রিসাইডিং অফিসার তার নিয়মে সমস্ত ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে তিনি ভোট দিবেন, কিভাবে যাচাই করবেন, সব বিষয়টি তিনি উল্লেখ করবেন। যদি এই ধরনের ভোটার আসেন তাহলে প্রিসাইডিং অফিসার সেই এএসডি ভোটারের কাছ থেকে এপিক কিংবা অল্টারনেটিভ ডকুমেন্ট যেগুলি আছে কঠোরভাবে যাচাই করবেন এবং আপনি নিজে কিন্তু তদন্ত করবেন। সেই এএসডি ভোটারের কাছ থেকে এনেক্সার 16 যে ঘোষণাপত্র আছে সেটা অবশ্যই জমা নেবেন। সেই ভোটার এএসডি ভোটার কি না আপনি ভোটারদের লাইনে থাকা অন্যান্য বয়স্ক ব্যক্তি বা তাদের প্রতিবেশী যারা আছেন সেই সমস্ত ভোটারদের কাছ থেকে তার নাম, ধাম, বাসস্থান ইত্যাদি জেনে নিতে পারেন। সেই ভোটার স্বাক্ষর করতে পারলেও 17A-তে তার বাঁ হাতে বুড়ো আঙুলের টিপসই নেবেন এবং একটি স্বাক্ষর নেবেন। যদি সেই ভোটার স্বাক্ষর করতে না পারেন অর্থাৎ নিরক্ষর ব্যক্তি হন তাহলে কি করতে হবে সে সম্পর্কে বইয়ে কিন্তু কোনো উল্লেখ নেই, সেটা আপনি নিজের মতো করে রিমার্কসের ঘরে লিখে রাখতে পারেন। এএসডি ভোটার যখন ভোট দেবেন তার যে প্রক্রিয়া সেটি কিন্তু আপনার বুথে যদি ভিডিও ক্যামেরা থাকে তাহলে তার ছবি তুলে রাখবেন, অর্থাৎ ভিডিও ক্যামেরাম্যানকে বলবেন যেন তার ছবি তুলে রাখেন। সেটা অবশ্য ওনারা বিষয়টি জানেন এবং আপনার বুথে যদি মাইক্রো অবজারভার থাকে তাহলে তাকেও কিন্তু বিষয়টি জানাবেন।
ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, আপনাদের কাছে যে নিজস্ব ডায়েরি আছে বা খাতা আপনি রেখেছেন নোটস আকারে কিছু লিপিবদ্ধ করার জন্য, তাহলে এএসডি ভোটার যখন ভোট দিচ্ছেন তার সিরিয়াল নাম্বার আপনি লিখে রাখুন। তাহলে 17 এর এই সিরিয়াল নাম্বার লিখে রাখলে পরবর্তীকালে ফর্ম ফিল আপ করার সময় খুব সুবিধা হবে। কারণ যে ফর্মটি প্রিসাইডিং অফিসার ফিল আপ করবেন সেই ফর্মের উপরে আপনি দেখবেন যে এএসডি তালিকায় যে নামগুলি এসেছে সেই এএসডি তালিকায় নামগুলির মধ্যে কেউ আছেন অ্যাবসেন্টি, কেউ আছেন শিফটেড, কেউ বা ডুপ্লিকেট। তাহলে কতজন অ্যাবসেন্টি, কতজন শিফটেড, কতজন ডুপ্লিকেট সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে। এবং পরে সেই এএসডি ভোটাররা যখন ভোট দিয়ে চলে যাবেন, অর্থাৎ আপনার বুথে যদি 10 জন এএসডি ভোটার থাকে, তার মধ্যে যদি 8 জন ভোটার ভোট দিয়ে থাকেন, তাহলে সেই 8 জনের মধ্যে কতজন এএসডি অর্থাৎ কতজন অ্যাবসেন্টি, কতজন শিফটেড, কতজন ডুপ্লিকেট সেই তথ্যটি উল্লেখ করবেন। তাহলে আপনাকে বিষয়টি কিন্তু ভালোভাবে লিপিবদ্ধ করে রাখতেই হবে। একজন ভোটার ভোট দিতে এসেছেন, ফার্স্ট পোলিং অফিসার লক্ষ্য করলেন যে সেই ভোটারের নাম, বয়স কিংবা তার ছবি কিছুটা অস্পষ্ট আছে বা কিছুটা ভুল ছাপা হয়েছে। মার্ক কপিতে সেই ভোটারের অন্যান্য প্রমাণপত্র যদি সঠিক থাকে তাহলে আপনি সেগুলি অ্যাভয়েড করবেন এবং সেই ভোটারকে ভোট দিতে সাহায্য করবেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখবেন। অনেক সময় হয় কি একাধিক ভাষায় ভোটার লিস্ট ছাপানো হয়। তো ফার্স্ট পোলিং অফিসার দেখলেন যে মার্ক কপিতে ভোট দিতে আসা ব্যক্তির নাম নেই, কিন্তু ওই একই এলাকার অন্য ভাষায় ভোটার লিস্টে ওই ব্যক্তির নাম আছে। তাহলে আপনি কি করবেন? সেই ভোটারকে অবশ্যই ভোট দিতে দেবেন। এক্ষেত্রে আপনার মার্ক কপিতে যদি সেই ভোটারের কোনো তথ্য লিপিবদ্ধ না থাকে তাহলে আপনি নিজে কলম দিয়ে কালি দিয়ে সেই তথ্যটি উল্লেখ করবেন। প্রক্সি ভোটার, সিএসভি ক্লাসিফাইড সার্ভিস ভোটার, অর্থাৎ প্রতিনিধি মারফত ভোট দান, পৃষ্ঠা 78। আপনি দেখলেন এমন একজন ভোটার ভোট দিতে এসেছেন, তিনি সেই নির্বাচন কেন্দ্রের ভোটার, কিন্তু তিনি অন্য একজন ভোটারের প্রতিনিধি হয়ে ভোট দিতে এসেছেন, অর্থাৎ সেই ভোটার দুটি ভোট দেবেন। দেখুন, ডিসি থেকে রিটার্নিং অফিসার আপনাকে দেওয়া মার্ক কপির সঙ্গে একটি সিএসবি ভোটারের তালিকা দিয়েছেন। সেই ভোটার নিজের ভোট সাধারণ ভোটারের মতোই দেবেন। এরপর তিনি প্রক্সি ভোট দেবেন, অর্থাৎ তিনি আরেকজনের ভোটটি দেবেন। তখন ফার্স্ট পোলিং অফিসার তার নাম ধাম ডাকবেন। সেকেন্ড পোলিং অফিসার সেই প্রক্সি ভোটারের বাম হাতের মধ্যমায় মাঝের আঙুলে অমোচনীয় কালি দেবেন এবং নিজের ভোট দেওয়ার সময় তার বাঁ হাতের তর্জনীতে তিনি কালি নিয়েছেন, এই বিষয়টি কিন্তু মনে রাখবেন। 17 এর 2 নম্বর ঘরে ওই প্রক্সি ভোটারের ক্রমিক নম্বর না লিখে মার্ক কপির শেষে সিএসবি তালিকায় তার যে ক্রমিক নাম্বার আছে সেটি অবশ্যই লিখতে হবে। কিভাবে লিখবেন? ধরুন মার্ক কপির শেষে সিএসবি তালিকায় ওই প্রক্সি বা প্রতিনিধি ভোটারের ক্রমিক নম্বর হচ্ছে 3, তাহলে আপনি 17 এর দ্বিতীয় কলমে লিখবেন 3 এবং ব্র্যাকেটে লিখবেন পিভি। ইংরেজিতে যদি লেখেন তাহলে লিখবেন 3PV। যদি ওই প্রক্সি ভোটার যার প্রতিনিধি হয়ে ভোট দিতে এসেছেন তার নাম মার্ক কপিতে আছে কিন্তু সেই প্রতিনিধির নাম অন্য বুথে আছে, তাহলে সে নিজের ভোট দিতে পারবেন না। যার প্রতিনিধি হয়ে ভোট দিতে এসেছেন শুধু তার ভোট দিতে পারবেন। ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা, রিফিউজাল টু অবজার্ভ ভোটিং প্রসিডিউর। প্রিসাইডিং অফিসার এজেন্টদের বলুন বিকেল 3টের পরে এজেন্টরা বাইরে যেতে পারবেন না। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু সেই বুথের মধ্যে থাকতে হবে। তো যাই হোক, একজন ভোটার এসেছেন, কোনো একজন ভোটার ভোট কক্ষে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। প্রিসাইডিং অফিসার তাকে সাবধান করবেন। তখনকার মতো হয়তো সে চুপচাপ হয়ে গেল, ঠিক আছে। সেই ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছে এলেন, এরপর সেকেন্ড পোলিং অফিসারের কাছে এসে সই কিংবা টিপসই দিলেন, ভোটার স্লিপ নিলেন, তর্জনীতে কালি লাগালেন, থার্ড পোলিং অফিসারকে ভোটার স্লিপটি জমা দিলেন। থার্ড পোলিং অফিসার সঙ্গে সঙ্গে ব্যালট বোতামে চাপ দিলেন। তারপর ভোট দিতে যাওয়ার সময় ভোটের গোপনীয়তা হয়তো ভঙ্গ করলেন। তিনি হয়তো জোরে জোরে চিৎকার করলেন তিনি কাকে ভোট দিবেন,
হয়তো সেই রাজনৈতিক দলের নাম বলে ফেললেন কিংবা অন্য কোনো মন্তব্য করলেন, প্রিসাইডিং অফিসার সেই ভোটারকে ভোট দিতে দেবেন না। তার ভোটার স্লিপটি ক্যান্সেল করুন। 17A রিমার্কসের ঘরে লিখুন, ভোটদানের অনুমতি প্রদান করা হয়নি, ভোটদান পদ্ধতি লঙ্ঘিত, নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড। অর্থাৎ হয় বাংলায় না হয় ইংরেজিতে যে কোনো একটি মন্তব্য আপনি সঙ্গে সঙ্গে লিখে রাখুন। রিমার্কসের ঘরে যে মন্তব্যটি প্রিসাইডিং অফিসার লিখলেন তার নিচে আপনি নিজে পুরো স্বাক্ষর করুন। 1 নম্বর ঘরে সিরিয়াল নম্বরের কোনো হেরফের করার প্রয়োজন হবে না, করবেন না। ব্যালট বোতামে চাপ দেওয়া হয়ে গেছে বলে কন্ট্রোল ইউনিট অফ করবেন না। পরবর্তী ভোটারকে ভোট দিতে দিন। বেলা 3টে, ভোটাররা ভোট দিতে আসছেন। যাই হোক, একজন ভোটার ভোট দিয়েছেন, তারপরে বিপ শব্দ শোনা গেছে। থার্ড পোলিং অফিসার আর ব্যালট ইস্যু করেননি। এই অবস্থায় টোটাল বোতামে চাপ দিয়ে মোট কত ভোট পড়েছে দেখে নিন। তারপর SMS করুন, WB স্পেস দিন, EL স্পেস দিয়ে যত ভোট পড়েছে সেই সংখ্যাটি লিখুন এবং নির্দিষ্ট নম্বরে SMS করুন। তাহলে যাক, ভোট গ্রহণ চলছে। ভোট দিতে অস্বীকার করা, পৃষ্ঠা 76, ইলেক্টরস ডিসাইডিং নট টু ভোট। 17A সিরিয়াল নম্বর, স্বাক্ষর, টিপসই দেওয়ার পর যদি কোনো ভোটার ভোট দিতে না চান তাহলে তাকে কোনো অবস্থাতেই জোর করবেন না। 17A রেজিস্টারে রিমার্কসের ঘরে লিখুন, ভোটদানে অস্বীকৃত বা রিফিউজ টু ভোট কিংবা লেফট উইদাউট ভোটিং। প্রিসাইডিং অফিসার সেই মন্তব্যের নিচে সাইন করুন এবং সেই ভোটারকে সাইন করতে বলুন কিংবা টিপসই দিতে বলুন। 17C তথ্য উল্লেখ করুন। এক্ষেত্রেও 17A রেজিস্টারে সিরিয়াল নম্বরের কোনো পরিবর্তন হবে না। যদি ইতিমধ্যে থার্ড পোলিং ব্যালট বোতামে চাপ দিয়ে থাকেন বা চাপ দেওয়ার পর ওই ভোটার ভোট দিতে না চান তাহলেও CU বা কন্ট্রোল ইউনিট অফ করতে হবে না। পরবর্তী ভোটার যিনি আছেন সেই ভোটারের সমস্ত তথ্য নিয়ে ভোট দিতে দিন। কম বয়স সম্পর্কে ঘোষণা, পৃষ্ঠা 67। কোনো ভোটারের পরিচয় সম্পর্কে সন্তুষ্ট হওয়ার পরেও যদি তার বয়স 18 বছরের নিচে বলে আপনার মনে হয় বা আপনার কোনো সন্দেহ হয় তাহলে তাকে শাস্তির কথা বলুন। তবু সেই ভোটার যদি ভোট দিতে চায় তাহলে Annexure 7 পৃষ্ঠা 129 সেখানে যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করুন এবং তার কাছ থেকে ঘোষণাপত্র নিয়ে নিন। Annexure 9 পৃষ্ঠা 131 ফিল আপ করুন। যদি সেই ভোটার Annexure 7 ঘোষণা দিতে অস্বীকার করে তবু Annexure 9 সেকেন্ড পার্টে হিসেব রাখুন। নির্দিষ্ট খামে সেগুলি ভরে রাখুন। আপনার পোলিং পার্টির মধ্যেই যে সমস্ত ড্রাইভাররা আছেন বা কর্মীরা আছেন অর্থাৎ যাদের EDC সার্টিফিকেট আছে তাদেরকে ভোট দিতে দিন। প্রিসাইডিং অফিসার সঠিকভাবে সেই EDC ভোটারের হিসেব কিন্তু রাখবেন। ভোট গ্রহণ কিন্তু চলছে বিকেল 5টা। SMS করুন, WB স্পেস দিয়ে EL আবার স্পেস দিন। তখন পর্যন্ত প্রাপ্ত ভোটের সংখ্যাটা লিখুন এবং নির্দিষ্ট নম্বরে সেন্ড করুন। সেন্ট্রাল ফোর্সের যে অফিসার আছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে আপনার কাছ থেকে অনেক তথ্য চাইবেন। আপনি সঠিক তথ্য অবশ্যই জানাবেন। যে তথ্যটা তাদেরকে দেওয়ার প্রয়োজন সেই তথ্যই দেবেন। এখন কালবৈশাখীর সময় যদি ভোট চলাকালীন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে কিংবা আপনার বুথে কোনো দাঙ্গা বা বুথ দখলের মতো কোনো ঘটনা ঘটে, আপনি ভালোভাবে দেখলেন যে কোনো অবস্থাতে আর ভোট নেওয়া সম্ভব হচ্ছে না, তখন আপনি সেক্টর অফিসারকে, রিটার্নিং অফিসারকে অবশ্যই জানাবেন। তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মতো আপনিও সিদ্ধান্ত নেবেন এবং তাদের নির্দেশের অপেক্ষায় থাকবেন। দেখুন পৃষ্ঠা 81। বিকেলে চা খাওয়ার সময় হয়েছে, যদি চায়ের অর্ডার দেওয়া থাকে অবশ্যই চা পান করুন। দুর্বলতা নয়, সৌজন্যের খাতিরে পোলিং এজেন্ট যারা আছেন তাদেরকেও কিন্তু চা অফার করবেন। এজেন্টদের বলবেন যে সন্ধ্যা 6:30 পর্যন্ত যত ভোটার লাইনে থাকবে সকলেই ভোট দিতে পাবেন। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় বেশি ভোটার আছে অর্থাৎ কমিশনের নিয়ম অনুযায়ী, তাহলে প্রিসাইডিং অফিসার কিউ স্লিপ বিতরণ করবেন এবং সেই ভোটারের লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে স্লিপ দেওয়া হবে। আর একবার স্লিপ বন্টন হয়ে গেলে আর পরে আসা কোনো ভোটারকে স্লিপ দেওয়া হবে না। সন্ধে 6:30, 6:30 আপনাকে SMS করতে হবে। SMS আপনাকে লিখতে হবে WB, তারপর স্পেস দিন, দিয়ে লিখুন EL, এবার স্পেস দিয়ে লিখুন Q
এবং সেই সময় ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারের সংখ্যাটা উল্লেখ করে আপনাকে কিন্তু সেন্ড করতে হবে। এবং সেই ভোটারদের লাইনে কিউ স্লিপ বিতরণের আগে পর্যন্ত আপনার কন্ট্রোল ইউনিটে কত ভোট পড়েছে সেই সংখ্যাটাও কিন্তু দেখে রাখবেন। টোটাল বোতামে চাপ দিলেই কিন্তু আপনি সংখ্যাটা পেয়ে যাবেন। আপনি পূর্ব থেকেই কিউ স্লিপগুলি প্রস্তুত করে রেখেছেন। ঠিক 6:25 বাইরে এসে আপনি ভোটদাতাদের উদ্দেশ্যে ঘোষণা করবেন যে এখনও পর্যন্ত যারা ভোটার লাইনে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন সকলকেই কিউ স্লিপ দেওয়া হবে। আপনারা সেই স্লিপ দেখিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু এ লাইন থেকে বেরিয়ে যাবেন না। একজন পুলিশকে সঙ্গে নিয়ে ভোটার লাইনের শেষে যে ভোটার দাঁড়িয়ে আছেন তাকে 1 নম্বর স্লিপ দিয়ে পরপর ভোটকক্ষের দরজায় এসে যে অপেক্ষমান ভোটার আছেন তার হাতে স্লিপটি দিন। শেষ সংখ্যা দেখে নিন মোট কতগুলি স্লিপ আপনি বিতরণ করেছেন। পুলিশকে বলুন স্লিপ হাতে ভোটার ব্যতীত অন্য কোনো ভোটার যেন সারিতে প্রবেশ করতে না পারে। স্লিপ হাতে যে সমস্ত ভোটার ভোট দিচ্ছেন সেই স্লিপগুলি কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন। ধীরে ধীরে স্লিপধারী ভোটাররা আপনার ভোটকক্ষে এগিয়ে যাচ্ছে, ভোট দিচ্ছেন এবং শেষে যার 1 নম্বর টোকেন অর্থাৎ শেষ ভোটদাতা তিনি যখন ভোট দেবেন প্রিসাইডিং অফিসার বাইরে এসে ঘোষণা করুন যে নির্বাচন সমাপ্ত ঘোষণা করা হলো। এই সময়টি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়, খুব সাবধানে কাজ সম্পন্ন করবেন। শেষ ভোটার ভোট দেওয়ার পরও যদি থার্ড পোলিং অফিসার ভুলবশত ব্যালট বোতামে চাপ দিয়ে থাকেন কিংবা শেষ ভোটার অর্থাৎ 1 নম্বর স্লিপধারী ভোটার যদি ভোট দিতে অস্বীকার করেন তাহলে কি করবেন? তখন কন্ট্রোল ইউনিটের পিছনে পাওয়ার সুইচটি অফ করবেন। ব্যালট ইউনিটের সঙ্গে ভিভিপ্যাটের এবং কন্ট্রোল ইউনিটের যে সংযোগগুলি আছে, কেবল তারগুলি আছে, সেই প্লাগগুলি খুলে ফেলবেন। পুনরায় পাওয়ার সুইচ অন করবেন, দেখবেন বিজি বাতি নিভে যাবে। এরপর এজেন্টদের সঙ্গে নিয়ে আপনি কন্ট্রোল ইউনিটের যে টুপিটি আছে খুব সাবধানে সেই টুপিটি খুলবেন, কেননা স্টিপ সিলটি কোনো অবস্থাতেই যেন ছিঁড়ে না যায়। তারপর দেখুন তার ভিতরে যে ক্লোজ বোতাম আছে সেই ক্লোজ বোতামের উপরে চাপ দিন। পুনরায় ক্লোজ বোতামের উপরে টুপিটি লাগিয়ে দিন। ক্লোজ বোতামে চাপ দেওয়ার পরেই কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে দেখুন শেষ পর্যন্ত কত ভোট পড়েছে, অর্থাৎ টোটাল ভোট আপনি দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে আপনি নোট করুন এবং এজেন্টরাও সেটি নোট করবেন। প্রিসাইডিং অফিসার তার ডায়েরিতে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে থেকে সময় এবং তারিখ যেটা আপনি দেখলেন সেটা অবশ্যই আপনি লিখে রাখুন। 17A রেজিস্টারের সঙ্গে কন্ট্রোল ইউনিটে যে প্রাপ্ত ভোট হুবহু মিলে গেছে, ব্যাস আপনি একেবারেই মুক্ত, চিন্তা করার কোনো কারণ নেই। যদি দেখেন 17A রেজিস্টারের সঙ্গে কন্ট্রোল ইউনিটে প্রাপ্ত ভোটের হিসেব কিন্তু মিলছে না, তাহলে কিন্তু আপনি খুব মুশকিলে পড়ে যাবেন। সেই জন্য বলছি অভিজ্ঞ যারা আছেন, যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্ত অভিজ্ঞ ভোট কর্মীদের কাছ থেকে আপনি বিষয়টি জেনে নিন যে এই মুহূর্তে আপনার কি করণীয়, আপনাকে কি করতে হবে। মনে রাখবেন একটা সময় পঞ্চায়েত ভোটে পোলিং অফিসাররা সেখানে গণনা কাজ সম্পূর্ণ করে বাড়িতে ফিরে এসেছেন, না ছিল কোনো ফোন নাম্বার, না ছিল কোনো যোগাযোগ ব্যবস্থা। সেই অবস্থাতেও কিন্তু তারা বীর দর্পে মুখে হাসি নিয়ে তারা কিন্তু সমস্যার সমাধান করে এসেছেন। একটা বিষয় মনে রাখবেন, যেখানে সমস্যা আছে সমাধানও আছে, কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, ব্যালট ইউনিটে কিছুদিন আগে পর্যন্ত নোটা সুইচটি কিন্তু ছিল না। সেই সময়ও কিন্তু অনেক পোলিং অফিসার, অনেক প্রিসাইডিং অফিসার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, সেখান থেকেও কিন্তু পরিত্রাণ পেয়েছেন। এখন তো অনেকটাই সুবিধা হয়েছে, নোটা সুইচ এসেছে। আপনি অবশ্যই পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলবেন এবং নোটা সুইচটি আপনাকে শেষ বাঁচার রাস্তাটা কিন্তু বলে দিতে পারে। এর চেয়ে বেশি বলা কিন্তু মোটেই সম্ভব নয়। অভিজ্ঞ ভোটকর্মীদের সঙ্গে বিষয়টি আলাপ আলোচনা করবেন এবং প্রত্যেকেই এই রাস্তা কিন্তু জানেন কিভাবে বিপদ থেকে উদ্ধার পেতে হয়। তো যাই হোক, এবার আপনি কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচটি অফ করুন। 17A শেষ ভোটারের এন্ট্রির পরে একটি লাইন টেনে লিখুন নিদর্শ 17 ক এ শেষ এন্ট্রির ক্রমিক নম্বর হলো যত ভোট পড়েছে সেই সংখ্যাটা, কিংবা আপনি ইংরেজিতে লিখতে পারেন
দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A ইজ, সংখ্যাটি 760, 860, 520 যাই হোক না কেন সেই সংখ্যাটি লিখে দেবেন। প্রিসাইডিং অফিসার তার নিচে পুরো স্বাক্ষর করুন এবং এজেন্টদের কাছ থেকে পুরো স্বাক্ষর সংগ্রহ করুন। অর্থাৎ 17 এর শেষে যেখানে আপনি মন্তব্য লিখলেন যে টোটাল ভোট কত পড়েছে, সেই সিরিয়াল নাম্বারের নিচে এজেন্টরাও কিন্তু স্বাক্ষর করবেন। আপনি মোমবাতি, মাচিস, গালা সিল, সুতো, পিচ বোর্ড, অ্যাড্রেস ট্যাগ, টেপ, পলিথিন, মার্কার পেন ইত্যাদি প্রস্তুত রেখেছেন। প্রিসাইডিং অফিসার এবার ভিভিপ্যাট সেই যন্ত্র থেকে ব্যাটারিটি সাবধানে খুলে নিন, ভিভিপ্যাট বাক্সবন্দি করে সিল করুন। কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট নির্দিষ্ট বাক্সে ভরে সেখানে অ্যাড্রেস ট্যাগে প্রিসাইডিং অফিসার নিজে স্বাক্ষর করুন এবং এজেন্টদের স্বাক্ষর করতে বলুন এবং সেখানে তারিখ উল্লেখ করুন। সুতো দিয়ে বেঁধে পিচ বোর্ডের উপরে রেখে গালা সিল দিয়ে, মেটাল সিল আপনার কাছে আছে সেই গালা সিল দিয়ে দিন। এজেন্টরা যদি তাদের নিজস্ব গালা সিল দিতে চায় অবশ্যই দিতে পারবেন। যে সমস্ত এজেন্ট সিল দিয়েছেন প্রিসাইডিং অফিসারের রিপোর্টে সেই তথ্য কিন্তু প্রিসাইডিং অফিসার লিপিবদ্ধ করে রাখবেন। সিইউ, বিইউ এবং ভিভিপ্যাটের যে বাক্সটি আছে তার বাইরে যদি পলিথিন দিয়ে মুড়ে রাখার কথা বলা হয় তাহলে অবশ্যই আপনি পলিথিন দিয়ে টেপ দিয়ে সুন্দরভাবে মুড়ে দিন, কিন্তু হ্যান্ডেলটিকে বাইরে রাখবেন যেন ধরে নিয়ে যেতে সুবিধা হয়। বাইরে টাঙানো ভোটার লিস্ট যেটা ওয়ার্কিং কপি রাখা আছে সেটা নিয়ে আসুন। এবার পোলিং অফিসাররা একটু মুখ হাত ধুয়ে নিন, একসঙ্গে সকলে যাবেন না, একে একে মুখ হাত ধুয়ে আসুন। এবার দেখবেন পোলিং এজেন্টরা আপনার কাছ থেকে 17C নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করবেন এবং সেক্টর অফিসার খুব সুন্দর সুন্দর আপনাকে পরামর্শ দেবেন যে আপনি 17C এদেরকে দিয়ে দিন এবং চলুন আপনি আরসিতে গিয়ে বাকি কাজকর্ম সেরে নেবেন, এখানে পরিস্থিতি ভালো নয়, অবস্থা ভালো নয় ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, প্রিসাইডিং অফিসার যেটি ভালো মনে করবেন সেরকমই কাজ করবেন। তবে এইটুকু অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি আপনার পোলিং পার্টি সকলে ঐক্যবদ্ধ থাকেন, যদি আপনারা সকলে সুন্দরভাবে কাজ সম্পন্ন করেন তাহলে কোনো অসুবিধা নেই, আরসিতে গিয়েও আপনি কাজটা করতে পারবেন। কিন্তু যদি পোলিং অফিসারদের মধ্য থেকে অনেকে বাড়ি যেতে চান, তারা যদি যাওয়ার জন্য তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু আপনি ভোট কেন্দ্রে বসে সম্পূর্ণ কাজ করার পর তারপরে কিন্তু সেক্টর অফিসারকে অবশ্যই জানাবেন এবং সেক্টর অফিসারকে ভালোভাবে বলবেন যে আমার একটু কাজ আছে, কাজটা আমি সেরে নিই তারপরে কিন্তু যাচ্ছি। সেইভাবেই আপনি যখন গাড়িতে উঠছেন সেক্টর অফিসারকে অবশ্যই ইনফর্ম করবেন এবং সেইভাবে তারপরে কিন্তু আপনি রওনা হবেন। তাহলে ঠিক আছে, আপনি তো জানেন আপনার বুথে মোট কতজন এজেন্ট আছেন, প্রত্যেককে কিন্তু 17C দিতে হবে। তাহলে 17C ফর্মগুলি আপনি কার্বন দিয়ে ফিল আপ করুন, সাইডে আপনি পিন দিয়ে মুড়ে দিন যাতে নড়াচড়া না হয়। 17A রেজিস্টারে যে প্রাপ্ত ভোট এবং কন্ট্রোল ইউনিটে যে প্রাপ্ত ভোট সেই হিসেবটা আপনি লিখে রেখেছেন। আচ্ছা, রিফিউজড ভোট, ভায়োলেটেড ভোট, টেস্ট ভোট, প্রতিটি কলম ভালোভাবে বুঝে ফিল আপ করুন। খুব একটা জটিল কিন্তু মোটেই নয়, আপনি ফর্মটি পড়তে পড়তেই কিন্তু উদ্ধার করতে পারবেন। এর আগেও বলা হয়েছে ফর্মগুলি আপনি বাড়িতে প্র্যাকটিস করে রেখেছেন, তাতে অসুবিধে হওয়ার কথা নয়। তো যা বলছিলাম, ধরুন কোনো এজেন্ট 17C নিতে যদি অস্বীকার করে বা নিতে যদি না চায়, তা হলেও কিন্তু আপনার দায়িত্ব কর্তব্য আপনি সেই এজেন্টকে অবশ্যই 17C এক কপি দেবেন। অনেক সময় হয় কি, কন্ট্রোল ইউনিটের যে বাক্সটি আপনি নিয়ে যাচ্ছেন আরসিতে জমা করার জন্য তার হ্যান্ডেলে একটি 17C বেঁধে দিতে হয়, তাই সেটি আপনি প্রস্তুত করবেন। যতগুলি 17C প্রয়োজন ততগুলি আপনি ফিল আপ করবেন। আপনি নিজেও এক কপি বাড়িতে নিয়ে আসতে পারেন, তার জন্য একটি বাড়তি 17C ফিল আপ করবেন, ব্যাস। তাই বলছি তাড়াহুড়ো করবেন না, ভোট কক্ষ একটু ফাঁকা করে নিন এবং সেখানে বসে সাবধানে আপনারা সকলে মিলে কাজটা সম্পূর্ণ করুন। স্বনির্ভর গোষ্ঠী বা যারা খাবার পরিবেশন করেছেন তাদের সঙ্গে যেভাবে আপনি চুক্তি করেছেন সেই খাবার, চা ইত্যাদির মূল্য মিটিয়ে দিন। এজেন্টরা দেখবেন কিন্তু খুব তাড়াহুড়ো করবে। তো যাই হোক, যদি খুব তাড়াহুড়ো ওনারা করেন তাহলে আপনি কি করবেন, মার্ক কপি 17A, ভোটার স্লিপ, টেন্ডার ভোট 17B, টেন্ডার ভোটের লিস্ট, আনইউজড টেন্ডার ব্যালট পেপার, চ্যালেঞ্জ ভোটার লিস্ট, আনইউজড পেপার সিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট এবং অন্য যে সমস্ত সিল করা খাম থাকবে এজেন্টরা সিল দিতে পারেন। এই সমস্ত খামগুলির ভিতরে ফর্মগুলি যত্ন সহকারে ভরে সেখানে আপনাকে সিল দিতে হবে আর এজেন্টরা সেই খামের উপরে কিন্তু সিল দেবেন। তাহলে কাজটি সম্পন্ন করতে যদি আপনার বিলম্ব হয় এজেন্টদেরকে বলুন যে আপনারা অন্তত 1 ঘন্টা পরে আসুন,
আমরা রেডি করছি, এসে আপনারা সিল দিয়ে দেবেন। এবার দেখুন ফার্স্ট প্যাকেট, যেটা গ্রিন প্যাকেট বলা হচ্ছে, তো বড় যে খাম আছে অর্থাৎ বড় যে প্যাকেটটি, বড় খামের ভিতরে ছোট খামগুলি সিল করলেও বড় খামটি সিল না করে পিন দিয়ে কিংবা ছুঁচ সুতো দিয়ে আপাতত বন্ধ করে রাখুন। আরসিতে যখন আপনি জমা দেবেন, যদি সেই কাউন্টারে আপনার সেই বড় প্যাকেটের ভিতরের যে ছোট খামগুলি তারা যদি চেক করতে চায়, অবশ্যই তাদেরকে দেখতে দেবেন। তারপর আপনি পুনরায় সেই বড় প্যাকেটের যে মুখটি সেটি আঠা দিয়ে বন্ধ করার পর গালা সিল দিয়ে সিল করবেন। এই প্যাকেটের মধ্যে কি থাকবে? মার্ক কপির খাম, সেটা সিল অবস্থায় থাকবে। 17A তার খাম সিল অবস্থায় থাকবে। ভোটার স্লিপ খাম তার সিল অবস্থায় থাকবে। আনইউজ টেন্ডার ব্যালট পেপার যেটি থাকছে সেটি কিন্তু খাম থাকছে, তার সিল। আনইউজ টেন্ডার ব্যালট সিল অবস্থায়। 17B যে লিস্ট তার খামে সিল। সেকেন্ড প্যাকেট ইয়েলো প্যাকেট, এখানে কি কি থাকছে? ভোটার লিস্টের খাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট তার খাম। 12B অর্থাৎ ইডিসি তার খাম থাকছে। 14 দ্য চ্যালেঞ্জ ভোটার লিস্ট সেটা কিন্তু সিল অবস্থায় থাকবে। 14A ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের যে লিস্ট সেটি থাকছে এবং সঙ্গীত যে ঘোষণাপত্র সেটি থাকছে। তারপর থাকছে এজ সম্পর্কে ঘোষণা এবং লিস্ট করা খাম। চ্যালেঞ্জ ভোটের রসিদ বই, নগদ টাকা যদি থাকে তার খাম। আনইউজড কাগজের সিল তার খাম। আনইউজড ভোটার স্লিপ তার খাম। আনইউজড বা ডিফেক্টিভ যে স্পেশাল ট্যাগ আছে তার খাম। আনইউজ স্ট্রিপ সিল তার খাম। থার্ড প্যাকেট গ্রে, এখানে কি কি থাকছে? প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের যে নির্দেশিকা বা ডামি যে পেপারগুলি থাকে সেগুলি। অমোচনীয় কালি ভালোভাবে ছিপিয়ে আটকে কিন্তু রাখতে হবে। তারপরে স্ট্যাম্প, প্যাড ইত্যাদি যেগুলি আছে। প্রিসাইডিং অফিসারের গালা সিল, এরো, ক্রস, মার্ক এবং স্ট্যাম্প। অমোচনীয় কালি রাখার পাত্র। এবার আরেকটি বড় প্যাকেট থাকছে, তার নাম হচ্ছে ফোর্থ প্যাকেট। এখানে বাকি যে সমস্ত জিনিসপত্রগুলি থাকছে সমস্ত কিছু তার ভিতরে ভরে দেবেন। আসুন আরেকবার চেক করে নিই এতক্ষণ ধরে কী কাজ করলাম না করলাম। ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট যথাযথ স্থানে বাক্সে ভরে সিল করেছি। এজেন্টদেরকে সিল দিতে দিয়েছি। 17C পূরণ করেছি এবং 17C যে বাড়তি আছে আলাদা খাম সেগুলি রেখেছি। প্রত্যেক এজেন্টকে 17C দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারের ঘোষণা, পোল স্টার্ট, এন্ড অফ পোল এগুলো আলাদা খামে রেখেছি। প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি সেটিও আলাদা খামে রেখেছি। ভিজিট সিট আলাদা খামে রেখেছি। 16 পয়েন্ট রিপোর্ট আলাদা খামে রেখেছি। ফার্স্ট প্যাকেটে 5টি কভার রেখেছি, সেকেন্ড প্যাকেটে 11টি কভার রেখেছি এবং থার্ড প্যাকেটে 7টি কভার রেখেছি। এই বিষয়টা কিন্তু মনে রাখবেন, কমিশন যদি লেটেস্ট কিছু নির্দেশ দেন তাহলে কিন্তু এগুলি চেঞ্জ হতেও পারে, তাহলে চিন্তা করার কিচ্ছু নেই। আপনি ডিসি থেকে যেভাবে মালপত্র পেয়েছেন সেখানে বড় খামের উপরে এগুলি কিন্তু উল্লেখ করা থাকে। আবার নতুন যদি কিছু নির্দেশ থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে, চিন্তা করার কিচ্ছু নেই। এছাড়া যদি ভোটিং কম্পার্টমেন্টে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলা হয় তাহলে অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে বালতি, মগ অনেক সময় জমা করার জন্য নিয়ে যেতে হয়। আর আপনাদের নিজেদের যে ব্যাগপত্র আছে সেগুলো অবশ্যই গুছিয়ে নিন। তাহলে আরসিতে পৌঁছানোর জন্য আপনার টিম একেবারে প্রস্তুত, গাড়ি প্রস্তুত। সেক্টর অফিসারকে আপনি জানিয়ে দেন বিষয়টি যে আপনারা রওনা দিচ্ছেন, উনি যা বলবেন সেই মতো ব্যবস্থা নেবেন। আর একবার মনে করুন, এজেন্টদের আপনি 17C দিয়েছেন, এজেন্টদের স্বাক্ষর নির্দিষ্ট ফর্মে করিয়ে নিয়েছেন। গাড়িতে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, ভোট সামগ্রীর বড় ব্যাগ আপনি সমস্ত কিছু নিয়েছেন। পোলিং অফিসারদের নিজস্ব যে ব্যাগপত্রগুলি আছে সবগুলি কিন্তু গাড়িতে আপনি তুলেছেন। এবার সকলে গাড়িতে উঠে পড়ুন, বাড়িতে ফোন করুন, ব্যাস। আরসিতে পৌঁছে আপনি SMS করুন WB দিয়ে স্পেস দিয়ে EL, তারপর স্পেস দিন SARC, নির্দিষ্ট নম্বরে সেন্ড করুন। আপনার গাড়ির ড্রাইভারকে রিলিজ দিন। উনি হয়তো একটু আবদার করবেন একটু কিলোমিটার বাড়িয়ে দেওয়ার জন্য, আপনি নিজে বিবেচনা করবেন। নির্দিষ্ট কাউন্টারে আপনি পৌঁছে গেছেন। হাতে হাতে আপনি যে সমস্ত খামগুলি ধরে রেখেছেন 17C, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভিজিট সিট, 16 পয়েন্ট রিপোর্ট এগুলি কিন্তু জমা করবেন। EVM, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট জমা করবেন।
বড় যে 4টি প্যাকেট আছে, প্যাকেট 1, 2, 3, 4, সেখানে যদি নতুন করে কিছু নির্দেশ দেয় রিসিভিং কাউন্টারে যে আপনি এই গ্রিন যে প্যাকেটটি আছে এখানে আপনি আবার সিল করুন, তো আপনি সেই মতো ব্যবস্থা নেবেন। আপনি তো আনসিল অবস্থায় নিয়েই গেছেন বড় প্যাকেটের মুখটি, কিন্তু তার ভিতরে যে ছোট প্যাকেটগুলি আছে সেগুলো কিন্তু সিল অবস্থায় আছে। যাই হোক, বাকি প্যাকেটদের কথা আগেই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রিসিভিং সেন্টারে সেখানে আপনাকে যেরকম নির্দেশ দেবেন ওনারা, আপনি সেই মতো কাজ করবেন। অনেক সময় দেখবেন কাউন্টারে বিভিন্ন রকমের নিয়ম তারা বলতে থাকেন, নানা রকমের সমস্যা হয়। তো যাই হোক, আপনি মাথা ঠান্ডা রেখে কাজটি সম্পন্ন করবেন। আবার একটি নতুন খবর শুনতে পাওয়া যাচ্ছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে থার্মোমিটার দেওয়া হবে। তো সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সে সম্পর্কে কোনো কথা বলেননি। তো যাই হোক, ভোটকর্মীরা অবশ্যই আন্দোলন করছেন, সেখানে কি নির্দেশ আসে দেখা যাক। যা নির্দেশ আসবে আমরা সেভাবেই পালন করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার যদি রিলিজ নিতে চান অবশ্যই রিলিজ দেবেন। আপনি নিজেও কাউন্টার থেকে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে বা চেক লিস্ট আছে আপনাকে রিলিজ লিখে দেবেন ওনারা। আপনি রিলিজ অর্ডারটি নিয়ে নিন, রিলিজ কপিটা আপনার কাছে রেখে দিন, বাড়িতে ফোন করুন। এরপর বন্ধুবান্ধবদের খুঁজুন এবং গন্তব্যে পৌঁছানোর জন্য বাস বা আপনার নিজস্ব বাইক যদি থাকে সাবধানে বাড়িতে পৌঁছে যান। এত বড় একটা প্রক্রিয়া, হয়তো অনেক ভুল ত্রুটি থেকে গেছে, পরবর্তীকালে নিশ্চয়ই সেগুলি সংশোধন করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।